আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। মান্না ভাই আমরা লাইভে আছি ভাই, শুরু করুন। এহসান, এহসান ভাই, এহসান আমাদের সঙ্গে এহসান খান আছেন। এহসান খান এই মিটিংটা শুরু করবেন। আজকে আমরা যে জন্য একত্রিত হয়েছি সেটি হচ্ছে আমরা একটি ছোট্ট ছোট্ট সেশনের আয়োজন করেছি। আমি বলবো যে সেশনে আমরা মেডিকেল এডুকেশন ইন বাংলাদেশ ইয়েস্টারডে টুডে অ্যান্ড টুমরো এই টাইটেলে আমরা কথা বলবো আমাদের স্বাস্থ্য শিক্ষা নিয়ে। অতীতে স্বাস্থ্য শিক্ষা কেমন ছিল, বর্তমানে কি অবস্থায় আছে এবং ভবিষ্যতে এটি কোন পথে গেলে আমাদের ছাত্র শিক্ষক এবং মানুষের প্রকৃত উপকার হবে। আমাদের সঙ্গে এহসান খান আছেন। এহসান খান একটু পরেই আমাদের সঙ্গে যুক্ত হবে। আজকের এই অনুষ্ঠান চেয়ার করছেন প্রফেসর সৈয়দ আতিকুল হক। তিনি প্রফেসর অফ রিউম্যাটোলজি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। তিনি বাংলাদেশ রিউম্যাটোলজি সোসাইটির প্রেসিডেন্ট, এশিয়া প্যাসিফিক লিগ অফ অ্যাসোসিয়েশন ফর রিউম্যাটোলজিরও তিনি প্রেসিডেন্ট। এবং আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রফেসর ইমরান বিন ইউনুস, এফসিপিএসএফ আর সিপিই। তিনি ইন্টার্নিস্ট এবং নেফ্রোলজিস্ট এবং তিনি সাবেক প্রিন্সিপাল এবং হেড অফ নেফ্রোলজি চট্টগ্রাম মেডিকেল কলেজ। আজকে এই দুজন মানুষকে আমরা আমাদের মধ্যে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত অনুভব করছি। বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষার সঙ্গে তারা দুজনই দীর্ঘ সময় ধরে নিজেদেরকে যুক্ত রেখেছেন এবং শুধু তাই নয়, অসংখ্য ছাত্রছাত্রীকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা প্রস্তুত করেছেন, যারা দেশে এবং বিদেশে খ্যাতির সঙ্গে এবং দক্ষতার সাথে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। আজকে এই আয়োজনটি করেছে এফডিএসএস স্টুডেন্টস উইং এবং বিডি ফিজিশিয়ানস একসঙ্গে। আমি এফডিএসএস স্টুডেন্টস উইং এবং বিডি ফিজিশিয়ানসকে ধন্যবাদ জানাই যে দুজন জ্ঞান তাপস চিকিৎসককে আমাদের সঙ্গে যুক্ত হবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমে একটু জানতে চাই আপনাদের দুজনের কাছে এই প্রশ্নটা, যে আমাদের স্বাস্থ্য শিক্ষা, বিশেষ করে চিকিৎসা শিক্ষা এইখানে শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের একটি প্রেক্ষিতে। এর আগে পূর্ববঙ্গে মেডিকেল কলেজ ছিল না, মেডিকেল স্কুল ছিল, এবং সেইখান থেকে আজকে বর্তমানে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা কি অবস্থায় দাঁড়িয়ে আছে বলে আপনারা মনে করেন? আমি প্রথমে সৈয়দ আতিকুল হক আপনার কাছে। তুষার ভাই একটু ইন্টারফেয়ার করি। ইমরান স্যার একটা প্রেজেন্টেশনও আছে, আর প্রেজেন্টেশনটা দেওয়ার পরে তুষার ভাই আপনি একটু ইমরান স্যার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনও দিবেন। হ্যাঁ, আমরা এই বক্তব্যটার পরেই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে চলে যাব। থ্যাংক ইউ। আমি ডক্টর আব্দুল নূর তুষারকে ধন্যবাদ জানাচ্ছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গের অবতারণা করার জন্য। আমি বলবো যে আমাদের দেশে মেডিকেল শিক্ষার একটা ব্যাপক প্রসার ঘটেছে। প্রসার বলতে আমি বুঝাই, আগে যেমন তুষার আগেই যেটা বললেন যে 47-এর আগে কোনো মেডিকেল কলেজ ছিল না, এরপরে মেডিকেল কলেজ হয়েছে, মেডিকেল কলেজ সংখ্যায় অনেক বেড়েছে, মেডিকেল কলেজের ভবনগুলোর আয়তন বেড়েছে, ক্ষেত্র বিশেষে ভবনগুলোর চাকচিক্যও বেড়েছে, যন্ত্রপাতি অনেক এসেছে। আমি বলবো যে ভৌত অবকাঠামো যেটাকে আমরা বলি, সেদিক থেকে একটা বিশাল উন্নতি হয়েছে। কিন্তু যেখানে আমি বলবো যে আমাদের একজন মানুষ, যে মানুষটা ইন্টারমিডিয়েট পাশ করে মেডিকেলে ভর্তি হচ্ছে একটা বিশাল স্বপ্ন নিয়ে, যে জনগণের যে স্বাস্থ্য চাহিদা, সেই স্বাস্থ্য চাহিদা তার নিরিখে মানে সত্যিকার ভাবে এটাকেও পূরণ করা, এই স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটা কতখানি থাকছে এট দ্য এন্ড মেডিকেল কলেজ শেষ হওয়া পর্যন্ত, না মেডিকেল কলেজগুলো সেই স্বপ্নকে ভেঙে দেওয়ার কারখানা হিসেবে কাজ করছে কিনা, এই সমস্ত কিছু ইস্যু থাকে। তারপর আরেকটা বিষয় থাকে আমাদের পাঠ্যক্রম বা কারিকুলামটা কেমন। আমাদের কারিকুলামটা আসলে, এটা আমাদের দর্শকদের মধ্যে অনেকেই হয়তো জানবেন যে 1910 সালে আমেরিকাতে ফ্লেক্সনার নামে একজন প্রথম প্রস্তাব করেছিলেন
একটা কাঠামো, তখন তার তিনি চিকিৎসক ছিলেন না, তার অবজারভেশন ছিল যে চিকিৎসকরা ভালো চিকিৎসক হচ্ছেন না। এবং তখন তিনি অনেক চিন্তা ভাবনা করে, আপনারা সবাই জানেন যে তখনও কিন্তু এই সিস্টেম রিসার্চের অত চল ছিল না। এক একজন ব্যক্তির চিন্তা ভাবনা তখন যথেষ্ট প্রভাব এবং গুরুত্ব ছিল। তা তিনি মনে করলেন যে এই যে যারা ডাক্তার হচ্ছেন তাদের বেসিক সায়েন্সে তাদের কোনো প্রশিক্ষণ হয় না, তারা অ্যানাটমি জানে না, তারা ফিজিওলজি জানে না, এবং তারা বায়োকেমিস্ট্রি জানে না, এবং এই কারণেই তারা ভালো ডাক্তার হচ্ছে না। এই জন্য তিনি এইভাবে একটা কারিকুলামের পথ নির্দেশনা দিলেন, যাতে প্রথম দিকে সেগ্রিগেটেড একটা ট্রেনিং লার্নিং হবে বেসিক সায়েন্সের, এবং এরপরে হাসপাতালে যাবে এবং ক্লিনিক্যাল ট্রেনিং হবে। এই যে মানে মেডিকেল কারিকুলামের যে এই কাঠামোটাকে বলা হয় ফ্লেক্সনারিয়ান কাঠামো। এই কাঠামো নিয়ে পরে প্রচুর গবেষণা হয়েছে। 1960-এর দশকে আমেরিকায় আবার ম্যাকগায়ার নামে একজন, তার নেতৃত্বে একটা বিশেষ কমিশন গঠন হয়, এবং সেই কমিশন কিন্তু দাবি করেন এই যে ফ্লেক্সনারিয়ান কাঠামো, এটাও চিকিৎসকদেরকে ভালো চিকিৎসক হিসেবে তৈরি করছে না। বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসকরা বেসিক সায়েন্স যা শিখেন, ক্লিনিক্যাল কনটেক্সটে যেতে যেতে সেগুলো সব ভুলে যান, এবং সেগুলোর যে একটা সুনির্দিষ্ট সংযুক্ত ইন্টিগ্রেটেড যে প্রয়োগ, সেটাও হচ্ছে না। মেডিকেল কারিকুলাম ভ্যালিড না, মানে বাস্তব জীবনে যেই জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলোতে একজন চিকিৎসকের কম্পিটেন্সি বাড়াচ্ছে না। এবং এই জন্য ওনার বক্তব্য ছিল যে মেডিকেল কারিকুলাম বা আমেরিকার মেডিকেল স্কুলগুলো ডিসফাংশনাল চিকিৎসক উৎপাদন করছে। তারই আলোকে তখন ইউএসএতে এবং এরপরে পৃথিবীর অন্যান্য উন্নত সবগুলো দেশই ফলো করেছে। তারা ফ্লেক্সনারিয়ান কারিকুলামকে সম্পূর্ণ ভেঙে দিয়ে একটা আধুনিক ইন্টিগ্রেটেড কারিকুলাম চালু করেন। তাতে এক একটা ক্লিনিক্যাল প্রবলেমের প্রেক্ষাপটে সেই প্রেক্ষিতেই বেসিক সায়েন্সগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। এছাড়াও এই মেডিকেল শিক্ষার মধ্যে যেই হিউম্যানিটিজ, মেডিকেল হিউম্যানিটিজ বলে বলা হয়, তাকেও ইনকর্পোরেট করা হয়েছে। এই ব্যাপারে গবেষণা আরো হচ্ছে এবং চিকিৎসা শিক্ষা আরো এগিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে সেই যে ফ্লেক্সনারিয়ান কারিকুলাম চালু করা হয়েছিল, যেই কারিকুলাম 60-এর দশক থেকে পরিবর্তন শুরু হয়ে মোটামুটি 80-র দশকে এই পরিবর্তন অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে গোটা পৃথিবীতে, আমাদের দেশে এখন পর্যন্ত সেই কারিকুলামের মূল কাঠামোতে কোনো রকম পুনর্বিন্যাস হয়নি। যখনই আমাদের কারিকুলাম নিয়ে কোনো মিটিং হয় বিএমডিসিতে, তখন প্রত্যেকেই দ্বন্দ্বে লিপ্ত হন যে কোন সাবজেক্টের উপর কয় ঘন্টা লেকচার হবে। কিন্তু এগুলোর যে একটা সুসমন্বিত কারিকুলামের পুনর্বিন্যাস যে প্রয়োজন, সেটা কিন্তু তারা কখনোই নজরে আনেন না। আর তার পাশাপাশি আরেকটা দিক হচ্ছে, আমাদের যে কোনো সিস্টেমেরই কিন্তু সাফল্যটা নির্ভর করবে আমরা কিভাবে দুষ্টের দমন আর শিষ্টের লালন করছি। মানে যোগ্যতম ব্যক্তিগুলোকে যোগ্যতার উপযুক্ত অবস্থানে নিয়ে আসা, এবং যারা সেই সার্ভিসটা সেভাবে দিচ্ছেন না তাদের জন্য তাদের ভিন্ন একটা অবস্থানে নিয়ে যাওয়া। এই একটা প্রক্রিয়া চালু হলে কিন্তু শিক্ষাক্ষেত্রে একটা উদ্দীপনাও আসতো। কিন্তু আমাদের দেশে এই উদ্দীপনাটাকে প্রতিটা পদে পদে বারবার প্রতিটা দশকে প্রতিটা বছরে শুধুমাত্র রোধ করাই হচ্ছে না, খুঁটি চেপেও ধরা হচ্ছে। আমি জানি না আমাদের অন্যান্য পেশার লোকজন কি মনে করেন, যে আমাদের পানিশমেন্ট ট্রান্সফার বলতে কি মনে করা হয়, যে কেউ একটা অপরাধ করলে তাকে সেখান থেকে বদলি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া। আমাদের চিকিৎসা শিক্ষা পেশায় কিন্তু ঠিক চিত্রটা পুরোপুরি উল্টা। কেউ যদি কোনো একটা সঠিক পদক্ষেপ নেন, আপনারা সবাই জানেন যে এমবিবিএস এ ভালো পারফর্ম যে করবে সেই সমাজের জন্য ভালো ডাক্তার হবে। কাজেই কেউ যদি খারাপ পারফর্ম করতে দেখা যায়, তাতে অকৃতকার্য করাটাই কিন্তু চিকিৎসকের একজন দায়িত্ব। কিন্তু যদি দেখা যায় যে যাকে তিনি অকৃতকার্য করাতে যাচ্ছেন, তখন মানে এবং সেই যে অকৃতকার্য হতে যাচ্ছে সে যদি কোনো প্রভাবশালী সন্তান কিংবা ভাগিনা বা ভাতিজি এমন কিছু হয়ে থাকে, তাহলে তার পরের দিন সেই শিক্ষকের একটা ট্রান্সফার অর্ডার আছে, পানিশমেন্ট ট্রান্সফার বলা হয় সেটাকে। এবং এই পানিশমেন্ট ট্রান্সফারটা কিন্তু দেওয়া হয় একটা যথোপযুক্ত পদক্ষেপ নেওয়ার অপরাধে। তার মানে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমাদের পেশায় কিন্তু ভালো কাজের জন্য এই পানিশমেন্টটা পাচ্ছেন চিকিৎসা শিক্ষকরা বরাবর। এবং এইভাবে আমাদের চিকিৎসা শিক্ষার যে নৈতিক কাঠামো,
এটাকেও কিন্তু এটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভেঙে দেওয়া হয়েছে। ধন্যবাদ প্রফেসর আতিকুল হক। আমরা আবার আপনার কাছে আসব। আমরা বেশ কিছু সমস্যা সম্পর্কে আমরা জানলাম, পাশাপাশি চিকিৎসা শিক্ষার যে ঐতিহাসিক প্রেক্ষাপট সেই বিষয়টাও জানলাম। আমাদের জন্য একটি চমৎকার দিক নির্দেশনামূলক প্রেজেন্টেশন তৈরি করেছেন প্রফেসর ইমরান বিন ইউনুস। আমি তাকে অনুরোধ করব তার এই প্রেজেন্টেশনটির মধ্যে দিয়ে আমাদেরকে আজকের এই বিষয় সম্পর্কে আলোকপাত করার জন্য। দেখা যাচ্ছে? হ্যাঁ, আমরা প্রথম স্লাইডটা দেখতে পাচ্ছি। প্রথম স্লাইডটা আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথম স্লাইডটা দেখতে পাচ্ছি, আপনাকে শুনতেও পাচ্ছি। আপনি স্লাইডটা শুরু করলে আমরা দেখতে পাবো। আমরা পেজ 1 দেখতে পাচ্ছি। First slide is blank. আমি okay, thank you very much. Okay. Thank you very much. আমি একটু বেশি আমার খুব ভালো লাগছে। আমার খুব ভালো একজন আতিক এখানে আছে। কি বলা যায়, তার সঙ্গে কিছু বলার প্রয়োজন নেই। এবং আমরা যে কথাগুলো বলতাম, মনের দুঃখগুলো আদান প্রদান করতাম, অনেকদিন বন্ধ হয়ে গেছে। সেটাই হয়তো একটু ফর্মালি আমি বলবো সেটা। And Tushar, I am so really excited. Tushar is here, a real media man and groomed out of a medical profession. এবং সমস্ত যারা জয়েন করেছে fellow colleagues. I'd like to dedicate this lecture today. Actually, it is sticking of my mind 4 decades. This lecture is dedicated to my friend, mentor, guide, peer, and comrade from the first day of MBBS. And কেউ এই ট্যালেন্টটাকে কেউ জানলো না, জাতি তার কাছ থেকে কিছু পেল না। তো ইট ইজ ডেডিকেটেড টু হিম। আমি আজকে যা বলবো এটাকে অন্যভাবে সবাই নিয়েন না, কারণ আমি 10ই অক্টোবর 2010-এ আমি যখন গোল্ডেন হ্যান্ডশেক নেই তখন কিন্তু আমার মৃত্যু হয়ে গেছে। নাও আই এম এজ এ টিচার, নাও আই এম এ গোস্ট। And ghost-এর একটা সুবিধা আছে, ghost can talk many things in a different. This is an assorted presentation as hop on and hop off like, and most of the informations আমার আর্টিকেল আমাদের দুজনের টিচার প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম। আমরা স্যারের প্রেজেন্টেশনটা আমরা স্ক্রিনটা স্যার আরেকবার শেয়ার করতে হবে। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার স্ক্রিনটা আরেকবার শেয়ার করতে হবে। আচ্ছা করছি, আমি স্ক্রিনটা শেয়ার করছি ডিসকর্ড। ওকে, আমাদের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি একটু জানাতে চাই, ইন্টারনেটের সমস্যাজনিত কারণে যদি কোথাও ট্রান্সমিশন ইন্টারাপ্টেড হয় আপনারা থাকবেন, আমরা অতি দ্রুত ফেরত আসব। এবং শুধু তাই নয়, আমাদের সব জায়গাতে একই রকম ইন্টারনেট কানেকশন না থাকার কারণে কিছু কিছু ল্যাগ হয়ে থাকে, এটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন দেখা যাচ্ছে? ইজ ইট এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আবার আমি করছি, তাহলে আমি বোধহয় বেরিয়ে গেছে। I have to leave. আমরা কিছুটা টেকনিক্যাল ডিফিকাল্টি ফেস করছি। যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সেটি হচ্ছে যে আমাদের স্বাস্থ্য শিক্ষার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বাংলাদেশে। আমাদের স্বাস্থ্য শিক্ষা কি অবস্থায় আছে, আমাদের স্বাস্থ্য শিক্ষার সমস্যাগুলি কি, সম্ভাবনা কি, এবং আমাদের তরুণ প্রজন্ম যারা আগামী দিনের চিকিৎসক হিসেবে গড়ে উঠছেন তাদের জন্য এই স্বাস্থ্য শিক্ষায় পরিবর্তন আনা জরুরি কিনা, আনলে কোন কোন জায়গায় পরিবর্তন আনতে হবে। এবং শুধু তাই নয়, আজকের আধুনিক স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা সারা পৃথিবীতে যেভাবে গড়ে উঠছে তার আদলে বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থাকে
গড়ে তোলার জন্য আমরা কি করতে পারি, এই বিষয়গুলি নিয়ে আমাদের অতিথিরা আজকে কথা বলবেন। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, দুজনই প্রথিতযশা চিকিৎসক এবং একই সঙ্গে শিক্ষক। তাদের শিক্ষকতার প্রসিদ্ধি সারা বাংলাদেশে শুধু নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে এবং শিক্ষকতার জগতে তাদেরকে একজন দিকপাল বলেই মনে করা হয়। তারা যে শুধু শিক্ষকতা করেছেন তাই নয়, তারা শিক্ষা নিয়ে চিন্তা করেছেন, বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষার আধুনিকায়নে ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন সময়ে ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র শিক্ষক হিসেবে নয়, মেন্টর হিসেবে গড়ে তুলেছেন, যে কারণে তাদের ছাত্রছাত্রীরা সারা পৃথিবীতে চিকিৎসক হিসেবে সুনাম অর্জন করেছেন এবং বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আবার প্রফেসর ইমরান বিন ইউনুস যুক্ত হয়েছেন। এটা গেল প্রফেসর নুরুল ইসলামের কাছ থেকে যা পেয়েছি, and those are from December 22nd, 1972. I entered as a first year student. তারপর থেকে এখন পর্যন্ত, sometimes as an onlooker, sometimes as an activist, there may be some errors and omissions, and there also may be some what is called inflammatory words I forgive in it. I beg your pardon in advance. So the title is Medical Education in Bangladesh, and yesterday, today, tomorrow. These two persons that are teachers, their lives are their message. যাকে আমরা বলতাম SGM স্যার and নুরুল ইসলাম স্যার, আমি কতগুলো আনফরগেটেবল কথা বলবো এখন, since first year. Atik may share with me the same thing. Well, latecomers are my target. এটা ছিল আমাদের অ্যানাটমি প্রফেসরের প্রতিদিনের কথা। 7 a.m. is 0700 hours, and students should prepare the case note and regular follow-up, and the first one to present the case at now. এটা ছিল প্রফেসর ASM Karim. And then no matter whatever trifling and trivial the complaint, the patient should be examined from what is called head to toe. এটা আমরা শিখেছি। Then very important thing, তবে সব সময় মনে রাখি, don't pick rare feature as common feature of rare disease, but try to discern that as a rare feature of common disease. Professor SGM Chaudhary. And last but not least, never forget legal and ethical implication of your professional work. I think এই কথাগুলো বোধহয় আমরা ভুলে যাই আজকাল, এবং সেজন্য lot of complications and conflicts develops. আমার এই প্রেজেন্টেশন আরেকটা লক্ষ্য হলো, when I was a medical student of 70s, তখনও আমাদের যতটুকু সম্মান ছিল, the grace, we are falling from that grace. Why? এবং this presentation আমার একটা ইচ্ছা হলো, let us start some soul searching. Why it is happening? As the Atik told, the Flaxtanin যে রিপোর্টটা ছিল, সেটা রিপোর্ট ছিল মানুষকে বাঁচাবার জন্য অল্টারনেট মেডিসিন, so many other মেডিসিন ছিল, তার থেকে একটা সায়েন্টিফিক এবং একটা ফ্রেমওয়ার্ক দেয়া, এবং সেটার পরিপ্রেক্ষিতেই চলে আসছিল with changing and adding. So the simple doctor patient principal রিলেশনশিপটা চেঞ্জ হয়ে গেল, সায়েন্স ডেভেলপ করতে থাকলো, প্রসিডিওর এন্ড থেরাপিজ আসলো, টিম এন্ড ইন্ডাস্ট্রি আসলো, that means investment and dividends, and now market forces, good for innovation, bad for exploitation. So innovation and exploitation পাশাপাশি শুরু হলো, and now it started the tug of war, because innovation exploitation এর মাঝামাঝি যখন শুরু হলো, তখন শুরু হলো রেগুলেশন. The first regulation was by Church of England in 1905. এটা তাদের উপর দায়িত্ব ছিল. Later on General Medical Council, after that government entered in the scenario, and there is a facilitations, so there is a conflict of interest, and these three things are going on. এটা চলছে, কখনো একটা আসে, কখনো আরেকটা নামে, then changing. The greatest change you will see this last 2 decades, that service has been converted into trade and commerce,
and that is market driven. It is exemplifying. এবং আমার মনে হয় দুটা ইন্ডিকেটর. This is the great indicator. A credit card is introduced. Some of the credit cards are introduced by banks of Bangladesh for foreign health tourism with they're called 10%, 5% and different percentage of what is called rebates. And another indicator is that almost all the diagnostic center and and clinics, they have got promotion personnel, they call marketing personnel. These two are the indicator that we are converting service into trade and commerce by market. Now, let us look at what is the professional pursuits. আমাদের চারটা এলিমেন্ট আছে. First one is service. আমরা শিখি মানুষকে কেয়ার দেওয়ার জন্য. Then আমাদের সেকেন্ড কাজটা হলো অফস্প্রিং ক্রিয়েশন through education. Third one is advancing R&D, that is science and self-regulation. এই চারটা জিনিস, এই চারটাই হলো প্রফেশনাল পারসুটের চারটা ডাইমেনশন. It should go in and what is called aligned manner. If we think it, I think it is not that in our country. Let us look at me, who and how I am. By definition, I'm a person who has chosen and being chosen to pursue the arduous profession, minded, charged with the obligation of well-being of fellow mankind. The term is charged. How I have been grown, আমি কিভাবে হলাম, there are covenants. So from millenniums, there are covenants. Then rituals, এই covenants এর কতগুলো ritual develop করেছে. Then some mandate. For example, a qualified doctor's mandate is that he will choose the best diagnostic, best management. But this time, I'm so hearted and humiliated. My rights has been what is called আমার কাছ থেকে snatch করে নেওয়া হয়েছে in this COVID-19 crisis. I cannot decide the best test or which patient to be tested. This is one of the few, one of the many rights that has been snatched from me. And formal education and training. A formal education and training দিয়ে আমি mandate, ritual, covenant, সবকে আমি একসাথে মিলায় আমি groomed up as a doctor, and that is shaping and reshaping through external and internal attributes. So what I have to do? Over the years, it has been evolved, and now it is a standard practice that I should be a 5-star doctor through derived and evolved elements. Number one, I have to provide the care. Two, I have to give a decision. If I cannot diagnose, I have to give a decision. I would better communicating personnel. I manage and social, dynamic social leader. This is called 5-star doctor of Boolean. For whom? What is the definition of the patient? A member of fellow humankind who needs professional help for maintaining health. This is the definition of patient. Now, the very important thing, documented millenniums, observed millenniums ago. Patient wants to be, their traditional expectation, patient wants to be listened to and be understood, wants to be treated as a fellow human being, wants reasonable degree of knowledge and skill, and wants to be reasonably be informed, wants not to be abandoned. Look at very interesting. These are in chronology of importance to the patient. I said first one is listen to and be understood, how far we are doing. Well, what is my necessity? Aristotle documented what's the necessity of a doctor. The perception, মানব জীবনে ব্যথার প্রথম উপলব্ধিটাই হলো একজন healer or doctor. And then Plato noticed health, beauty, vigor, riches, and all to other things called good operate equally as evils.
So good and evil go parallel to the vicious and unjust as they do as benefits of the just. So এই কথাটা আমাদের প্রফেশনে সবচেয়ে বেশি ঘটে। Evil and bad, evil and good go in parallel. Now let's look at yesterday, যার উপর একটু আতিক একটু sorry Atik, I am telling Atik, I should tell Professor Atik. No, কি বলেন ইমরান ভাই, এটা তো প্রশ্নই আছে না, আপনি আতি কি বলবেন? ফর্মাল ওয়ান। যাই হোক, yesterday যার উপর একটু আলোকপাত করেছে, আমি এখানে এই আলোকপাতটুকুটা আমি আমাদের সাবকন্টিনেন্টে রাখবো, কারণ আমাদের সাবকন্টিনেন্টে মডার্ন মেডিসিনটা ইভলভ হয় নাই। মডার্ন মেডিসিন সমাজের সাথে মিলে ইভলভ হয়েছে ইউরোপ এন্ড আমেরিকাতে। আমাদের কন্টিনেন্ট, আমাদের এই কন্টিনেন্টে বেশি ইভলভ হয় নাই সাবকন্টিনেন্টে। আমাদের প্রি কলোনিয়াল এরাতে আমাদের একটা ওয়ান্ডারফুল ইফেক্টিভ মেডিসিন সিস্টেম ছিল। ইট ইজ বেদিক মেডিসিন। There are books, good books. And then came the Unani medicine. Arabra নিয়ে আসলো গ্রিস থেকে। Arabra, Yunan means Greek. এবং প্রিভেন্টিভ মেডিসিন ছিল ইয়োগা। এর অ্যাট্রিবিউট কি কি ছিল? এক নম্বর, এটা ছিল স্ট্রিক্টলি রাইচুয়ালিস্টিক। যেমন কি অমাবস্যা রাতে এই কাজটা করতে হবে, এই মন্ত্র পড়তে হবে, বডি অ্যান্ড মাইন্ডকে অ্যালাইন করতে হবে, তাহলে রোগ চলে যাবে। ফেইথ অ্যান্ড ফিলসফি বেসড। আমার মনে হয় এখনো ফেইথ বেসড কিছু ইনফ্লুয়েন্স আমাদের দেশে রয়ে গেছে। ক্লাসিক্যাল এক্সাম্পল ইজ তাবিজ এবং পানি পড়া। এক্সপেরিয়েন্স অ্যান্ড লেক্স, এটা ছিল এক্সপেরিয়েন্স বেসড মেনলি, নট এক্সপেরিমেন্ট বেসড, অ্যান্ড স্ট্রিক্ট এথিক্যাল কোড ছিল। Then Western medicine আসলো আমাদের এখানে। ইট ইজ মেইনলি হেলেনিস্টিক অরিজিন, গ্রিকো-রোমান, এবং তারা একটা কাজ করেছিল। তারা many amalgamation from many civilization। তারা এটাকে কি করলো, প্রথম ফেইথ থেকে এভিডেন্স বেজে নিয়ে গেল এবং তারা ডেভেলপ করলো প্রফেশনালিজম, মোল্ডিং অফ। এর সাথে তারা করলো সার্ভিস, রিসার্চ, এডুকেশনকে একসাথে টিউন করলো। কন্টিনিউইং অ্যাডভান্সমেন্ট চলতে থাকলো। তারা গাইডলাইন্স এন্ড অ্যাডভান্স কভনেন্টস তৈরি করলো এবং সেটাকে তারা দেশে দেশে ছড়িয়ে দিল। Now the first thing, very interesting story. 1612 is a very important year. পর্তুগিজদের ইন্ডিয়ান ওশেনে ব্রিটিশ ফ্ল্যাগশিপ রেড ড্রাগন ওটাকে কি করলো, পরাজিত করে ইন্ডিয়ান শোর সুরাতে অ্যাঙ্কর করলো। ওই সময় এম্পারার শাহজাহানের জাহানারা বার্ন হয়েছিল, পুড়ে গেছিল। তখন এই ব্রিটিশ ডক্টরদের ইনভাইট করে আনা হয়েছিল ওই জাহাজের ট্রিটমেন্টের জন্য, এবং ভালো হয়ে যাওয়ার পর গ্রেটফুল এম্পারার গ্রান্টেড রয়্যাল চার্টার টু ব্রিটিশ মার্চেন্টস রিসাইড, বিল্ড অ্যান্ড বিজনেস। সো লুক অ্যাট দিস। এই ডক্টররাই প্রথম কিন্তু অ্যাম্বাসাডার অফ হোয়াট ইজ কল ইনভেশন হয়ে দেশে ঢুকছিল। তার মানে কি, যুগে যুগে এটা প্রমাণিত, নলেজ ইজ দ্য বেস্ট ওয়েপন। আর আমরা কিন্তু সেটা পারিনি। জাতিগতভাবে ফেথ, আমাদের ফেথকে ফলো করে নলেজের প্রোডাকশন তৈরি করতে পারিনি। সো with that begins the arrivals of doctors of Western medicine. Now let's go back. Beginning of today, my today will start from establishment of the formal medical education in this country. So what is the groundbreaking thing? In 1764, formal IMS, Indian Medical Service, was established for the British officers, soldiers, and others. They established in 1822 some native medical institutes for the natives. But very interesting, in 1834, Mitford Hospital was established by a charity, and that is the first formal westernized hospital in this subcontinent. So, parallel to that, medical education lags little behind.
In 1835, Kolkata Medical College was established. In 1946, Dhaka Medical College. Why? Why are three? British doctors are found to be very expensive for the British India government. And at that time, British were being engaged in the Afghanistan and other place. And later on World War I, so more doctors are needed and to control the native with some service. But they kept a clip on wings because everywhere in their own country, there is tertiary education controlled by the with university faculty, but here they clip on the wings. That means under executive control of the government, and as per dictum of the Macaulay, never allow colonial people the education more than to be a clerk. So what is the lacuna in the heritage? It is established with service priority. এটা কিন্তু এখনো চলছে। এখনো মানুষ প্রফেসরকে দেখে চিকিৎসক হিসাবে, এখনো পলিটিশিয়ানরা প্রফেসর একজনকে মনে করে একজন স্পেশালিস্ট হিসাবে, এবং ইন্টারেস্টিংলি সো সরি যে আমাদের হায়ার সিট অফ এডুকেশনে একজন প্রফেসরকে দিয়ে 100 টাকার 200 টাকার বিকালের রুগী দেখার কাজ করানো হয়। উনি তো পারতেন যে তোমরা বিকালে আসবে, বিকালে কাজটা করবে, কি কাজ? তোমরা রিসার্চ ডেভেলপ সেমিনার সেই কাজটা করবে, অন্য সব দেশে যেরকম হয়। কিন্তু ওই কনসেপ্ট রয়ে গেছে। পলিটিশিয়ান, প্রফেশনাল এন্ড পিপল, প্রফেসরের কাজটা হলো রুগী দেখা, নারী টিপা। আমরা সেই গণ্ডি থেকে বেরোতে পারিনি। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট ফর মাই ফেলো কলিগস টু গো অ্যাহেড, এটাকে তাড়াতে হবে। For serving colonial plus sub-natives, no self-regulation under the strict military and public service rules. So we remain as a servant, mindset of a servant, and produced by slave teachers from slave institutes. Mind it. আগে ছিল এক্সিকিউটিভ অর্গান অফ গভর্নমেন্ট, আমাদের কন্ট্রোল করতো। তার সাথে হাত মিলিয়েছে কর্পোরেট এন্ড বিজনেস control. So even in Bangladesh, no tertiary education is directly under executive of the government. এটা আমরা চুপচাপ মেনে নিচ্ছি এবং দিনে দিনে এটাকে আরো সংহত করছি। So very interesting, সার্ভেন্টরা কি করতে পারে? I found it from annual report of Mitford Hospital, 22nd March 1873. Look at it. Native doctors are reluctant to provide emphatic, timely, appropriate care, documentation and updating exercises. They are more interested for private practice and earning money. The situation is grave and deserves attention of the board. Look, is the situation is changed much? I don't think so. এবং আমাদের মাইন্ডসেট কোথায় ফ্রোজেন হয়েছে? এককালে 50, 60, 70, 50 এবং 60, 40-এর দশকের শেষ থেকে সমস্ত বাংলা ছবির হিরো থাকতো ডক্টররা, এবং ওইখানে টার্গেট থাকতো টু বি এ ডক্টর, কেন? টু হ্যাভ ফরেন ডিগ্রিজ, কেন? টু মেনি পেশেন্টস। সো দি ইন্ডিকেটর দ্যাট আই এম এ গুড ডক্টর ইজ সিনেমা হলের মতো আমার চেম্বারের সামনে রুগীরা ধাক্কাধাক্কি করতে হবে। ইজ ইট চেঞ্জ? আমাদের সেই মাইন্ডসেটটা ওইখানে ফ্রোজেন হয়ে আছে। লুক, আমি এটা দেখালাম 200 বছর আগের একটা রিপোর্ট। ইফ ইউ লুক at Plato theater যে আছে, where he observed there are two types of patients in those days. One are slave patient, others are freeman patient. তো স্লেভের ডক্টর কি করে? কালেকটিভ, একসাথে সব পেশেন্টকে দেখে, রান ফ্রম পেশেন্ট টু পেশেন্ট, no talk or discussion, just prescribe, no privacy, like a tyrant, as if he knows everything. In comparison that this is the Freeman doctor. Let us put our hand and ask our soul, are we not slave doctors as per definition of
Plato. Now, another important thing, do we know what is the difference between professional and vocational? And we are fighting with SACMOs, with polychikisha, with technicians, everybody. Now, what is professional? Professional is has a comprehensive knowledge, skill, and attitude, generation of hypotheses, and can solve problem. সবকিছু বইতে থাকে না, তাকে grown up করা হয়। কেন? Bridging the gaps between unknown with known. আমরা কয়টা পেশেন্টের প্রবলেম গুলো সব known দিয়ে সলভ করি, because we develop hypothesis and unknown কে known দিয়ে আমরা cover up করার চেষ্টা করি, and we have got self-regulatory with covenants and rituals, authority, and we command authority. But vocational person, he has gotten working knowledge, skill, and attitude. He only knows put a round screw in a round hole. He cannot put a square nut in a round hole, and he has to work under supervision. Now, যখন আমাদের মেডিকেল কলেজ ঢাকায় হলো, তখন the man যাকে আমরা সবাই ভুলে গেছি, he is the man ধীরেন্দ্রলাল দত্ত. In 50s, he is the man, health minister. উনি প্রথম বিশেষ করেছে এখানে দুই ভাগ করতে হবে, মেডিকেল স্কুলস ফর ভোকেশনালস, মেডিকেল কলেজেস ফর প্রফেশনালস। এখন যত আগের যত মেডিকেল কলেজগুলো ছিল পাবলিক, it is the ambition of visionary Dhirendralal Datta. He was killed and he's a martyr of 1971 liberation war. আমরা তার নামটা কিন্তু জানি না, ভুলে গেছি। Now I'll tell something about professional upsurging. Professional upsurging কি হলো? In 1966, first ever violence at Dhaka Medical College, first ever for compelling the examiners for passing. 1967, autonomy and in-service training to replace house job. There's a big upsurging, but some betrayed the leaders, got scholarship abroad, but in-service training was introduced. Autonomy was crushed. In 1975, the father of the nation uplifted BHS upper তখন ছিল, BHS upper মানে MBBS, BHS lower ছিল LMF. Uplifted is to BCS. In 1978, BCS cadre service profession base was introduced. The সমস্ত cadre service of equal status, and there will be senior policy poll from district level. They will enter by merit from all the service to the senior policy poll. From there will be deputy secretary, joint secretary, and others. And it's just like army, you know, when an army or navy or other personnel gets 3 service logo, that means he is the commander. But at that time, because of this admin groups, what is called twisting and other things, this was not materialized. So there was a big movement. In 1985 and 1902, Prokichi movements for violation of BCS cadre principle and practice by BCS administration cadre. But interesting, when just I was one of the activists of this movement, when the success was about to come, the engineers group retreated. But look, very interesting. They got the apple, autonomy of engineering colleges, all engineering colleges to BIT, and then all universities. Not Khondito Vishwavidyalaya na, real Vishwavidyalaya. And engineers have more than 4 cadres. আমরা তখন ভাবতেও পারিনি যে আমাদের কয়েকটা ক্যাডার হওয়া উচিত, এডুকেশন, সার্ভিস, administration, and prevention. And later on, very sad, doctors maimed and doped by democracy. Now look at something very basic. Medical education and medical profession
components and indicators of outcome. Medical, 2 component, academia, purpose is to produce safe doctors, and only 1 indicator, satisfied patient. যত ভালো ডাক্তার হোক, matters little, patient satisfaction is important, that's the indicator. And science, research, 2টা indicator, credible publication and resource persons. Okay, and then we know the difference talked on profession, vocation. Now I'll tell 2 things. What's the difference between a prophet and a professor? Prophet has the capability of prophecy. It is granted by the divine. But the professor has also the capability of prophesying, but groomed up and acquired from the community. And all the professor and prophet tells the truth. So they has to face all those torture, tyrannies, and others. With that, there is from 60s, 70s, and 80s, there is a symbiotic development. Earlier, it was a narrative-based medicine, added quality care, clinical audit, quality assurance, good clinical practice, এগুলো সব মিলে হলো good clinical practice, and now evidence-based medicine. Let us compare with our day-to-day work, except very few. I think these are absent and no emphasis was given. So as we have not given the emphasis, it is gone to the hand of press, people, and power. They are thinking of the quality care. ভুল চিকিৎসা হচ্ছে, কে decide করছে? Like that. With that, when I was principal, I put the mission and vision in Chittagong Medical College, safe doctors and scientists for the nation, and vision lead in education and science. I'm so sorry that a few days ago I went there, I found a lot of posters on this mission vision display board. Well, translating these into visible items, the continuing development came out as good medical practice. Do we have a good medical practice guideline by our BMDC? Answer is no. Medical students' professional behavior and fitness to practice? No. Who guide tomorrow's doctor? Are we thinking? No. Who guidelines for quality assurance? No. Core education outcome? All big no's. Now, do we have ever talked on this? Well, sometimes I think used to discuss on this. Look, that আমাদের সেলফ ডিরেকশন ডোমেইনটা কিভাবে হবে, আমাদের তৈরি করতে হবে নিজে নিজে চলার মতো ইনস্টিটিউশনের 2টা ডোমেইন, টিচার শেখাবে, লার্নার কন্ট্রোল, টিচার কন্ট্রোল না লার্নার কন্ট্রোল ডিবেট। যেমন আমরা দেখেছি আমার টিচার যা মনে করেছে সেটাই শেখাচ্ছে, যেটা দরকার নেই। যেটা আমি দেখেছি আমার মেয়ে মুখস্থ করতেছে, কি ব্যাপার, কলিসিস্টেকটমি স্টেজ গুলা ওর কি এটা দরকার আছে, সে কখনো করতে পারবে? এবং আমার ছেলের অ্যাক্সিডেন্টের সময় দেখেছি, সময় নাই তো আমি বর্ণনা করতাম, অ্যাসিস্টেড লার্নিং, পার্সোনাল লার্নিং, কনস্ট্রেইন, ফ্রিডম, ফেট, অটোনমি। তাহলে এই যে এক একটা লেভেল গুলো আছে, আমরা কখনো চিন্তা করতে পারছি কিনা, নারী, ব্লাড প্রেশার, কিন্তু অন্যদিকে আমরা খুব বিরাট ওয়েল হাই আমরা ব্যাগের সাথে পাল্লা দিয়ে চলছি, মলিকুলার লেভেল, ডিএনএ লেভেল, all those things. So we have to go for learning synthesis. Each and every medical personnel is such. We should learn to accommodate, converger, assimilator, and diverger. And in that way, he can be a good activist, reflector, theorist, pragmatist. আমরা কোনটাই হইতে পারি নাই। And selection of the professional, কিভাবে মেডিকেল, আমরা বলি মেডিকেল অ্যাডমিশন টেস্ট 100টা এমসিকিউর উপর, যার মধ্যে 60% কোয়েশ্চেনের আমাদের কোনো দরকারই নেই। কিন্তু ডেভেলপ কান্ট্রিতে এই সিলেকশন তারা বলে
মেডিকেল স্টুডেন্ট সিলেকশন প্রসিডিওর এটা শুরু হয় কিন্তু অ লেভেল থেকে। তার অ্যাপটিটিউড, তার ইন্টারেস্ট, and in this way ultimately সে হয় এলিজিবল এন্ট্রান্ট পুল। কিন্তু আমাদের এখানে নাই। আমাদের এখানে আমি প্রিন্সিপাল ছিলাম, মেডিকেল কলেজের অ্যাডমিশন টেস্ট হয় কে? সেক্রেটারি মিটিং, প্রিন্সিপালরা সব থাকে, মিটিং এ ডিসাইড করা হয় প্রশ্ন কতগুলো নেওয়া হয়, তার ফেটটা কি জাস্ট সি। In 2011 admission test, my daughter was disqualified. She was from A level at Excel. সে এসে বললো যে বাবা প্রশ্নগুলো সোজা কিন্তু 20টা প্রশ্নে খুব প্রবলেম আছে। সো আমি এদের সাথে কথা বললাম, তারা কোনো পাত্তাই দিল না। দেন আই ডিসাইডেড, আমরা 11 জন মেয়ের বাবা ডিসাইড করলাম আমরা কোর্টে যাব। আর কোর্টে যেতে গেলে মুশকিল, তো আমাদের কোয়েশ্চেন তো আনসার, কোয়েশ্চেন তো পাবলিক না। এই একটা দারুণ একটা কি বলবো চিটিং। মেডিকেল কলেজ ইউনিভার্সিটি পরীক্ষার সাথে সাথে কোয়েশ্চেনটাকে পাবলিক করে দেয়। মেডিকেল কলেজ কি এমনই ইউনিক, কোয়েশ্চেন তারা পাবলিক করে না। ইট শুড বি এ সেকেন্ড পয়েন্ট, আমাদের মেডিকেল কলেজের অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে পাবলিক করতে হবে। তাইলে এই যে অ্যাডমিশন টেস্ট নিয়ে এত বছর পরে এই সবগুলো হচ্ছে, এটা হতো না। আমরা যখন আই ওন দিস রেট, আমরা এবং উইথ সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ অ্যাপিলেট ডিভিশনের এই কয়টা অবজারভেশন দিয়েছিল, এটা আমি ডিটেইল বলতে চাই। বিকজ হিয়ার ইজ তুষার and here is Atik. এই কম্বিনেশন আমি জীবনে পাবো না। Unclear, ambiguous, wrong questions, poor English and Bangla in questions, inconsistencies and contradiction between some Bangla and English questions. In some question, answer options are vague, grammatical errors in some questions. Concerned persons should be more careful and responsible. A national exam should not be allowed to be questionable. আমি একটা পয়েন্ট পরে আমি ঠিক করেছিলাম করব, ইজ এ কোয়াসি জুডিশিয়াল ফাংশন। আমাদের 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 কনস্টিটিউশন জুডিশিয়াল ফাংশনকে এক্সিকিউটিভদের হাতে দেওয়ার প্রভিশন নেই। দিস ইজ অ্যানাদার পয়েন্ট ফর গোয়িং ফর এ রেট। ডিজি অফিস and ministries and executive organ, they have no right and they are violating the constitution of the Bangladesh by putting their hand and ugly nose in the what is called a quasi-judicial function. Then the greatest damage in 1988, I call it a damage. আমরা এখনো সেই ড্যামেজ কন্ট্রোল করতে পারিনি, পারবো কিনা। An autocrat promulgated the introduction of the private medical college without thinking of the consequences. This has been supported by some visionless medical senior teachers, later on picked up by opportunist business and corporate houses. Afterwards, the democracy gave legitimacy and doped the profession. So, the result is শিক্ষা চলছে ঠেকা দিয়ে। So, কেউ যদি মেডিকেল কলেজ করতে চায়, wish is enough. Best training, decreasing regulatory needs, utilization of craze, window shopping, teachers, make-up examiners, pleasurable result, এই শব্দটা কিন্তু I used it, pleasurable result, downward spiral of standard, no vision or prayer, just cancerous growth, a missed opportunity. এটা ছিল for achieving liberty and freedom. On my appeal to advisor Mr. Shaukat Ali for reformation and self-regulation of medical education, a summit meeting was held on 31st May 2000 with all heads of regulatory bodies, minister principal, PC of university. I was invited to speak to make my point. It was decided that it will be done. All principals of public medical college met at night of 30th May 2008 to plan the strategy for summit meeting.
A core group was formed for formulating autonomy, but the meeting was never called. The other missed opportunities for achieving liberty and freedom in 1958, General Barkey, and besides that medical service should be differentiated. He wanted a senior, what is called superior service like civil CSP. He gave MSP, Medical Service of Pakistan. Education is separate. But at that time, the stalwart professors just denied it. আমরা তাদেরই উত্তরসূরি যারা গাছের আগাও খাবে তলায় কুড়াবে. In 1967, I told you doctors movement, 78 Prokriti movement, and 1992 Federation of Medical College Teachers Association tried but failed for autonomy. You see, we have done studies about the quality in Chittagong Medical College. It's a formal research. Sorry. We find that schedule attendance, class not held in 18% cases, mean attendance of student in 43%, student delay is greater than 10 minutes in 48%, teachers delay greater than 10, 18%, and delay year-wise, attending the class, first year 26, second year 22, third year 45, fourth year 40, 63. So you see one interesting thing, the more the senior becomes a medical student, they are reluctant. And we documented that what are the skills necessary for our country. We have done series of workshops from field level, ground level to top. We need clinical skill, we need manipulative skill, interpretative, ethical, effective communication, managerial, laboratory, emergency, gender skill, intergender, and 10 practice it up. We submitted it to, but this bureaucrats, this ministry, and the sub-bureaucrats, what is called the DG, never gave any importance to it to customize our curriculum or training as per evidence. So let us come on. I am coming to the fay again. Reviewing today. I mean, today ke jodi review kore. To many medical colleges, public and private, curriculum many changes, and all changes are empirical, no study, and it is turned out to be unmanageable. I found that in first professional group, really it is, I feel pity for the student. Curriculum content increase, time slot, and we have studied. Very interesting thing is that curriculum content is inconsistent to the time. Then comes selection of the student, teachers, examination, regulatory bodies, and these regulatory bodies, there are a lot of embedded conflict of interest. For example, in BMDC, there are public servants. A public servant will not follow the covenant and the principles of BMDC whenever it comes to executive order. It has been said that British Prime Minister cannot meet the President of General Medical Council because it is a conflict of interest. In the same way, you see, I beg pardon for my comment. The CEO of health operation is also the CEO of highest body providing degree in this country. The greatest conflict of interest not declared. Amader deshe conflict of interest declared kono what is called tradition nei, and then governance. So the issues are plagued regulatory bodies, overriding executive discretion, conflicting interest, tight tilted balance of production versus demand of medical graduate. You know, there will be thousands of medical graduates. They won't get job. No networking. We have crushed the base of the GP and family practitioner. So we are like American going for what is called tunnel vision specialist. Education, research, training, seriously compromised.
no self-regulation. So quasi-judicial status is ignored. That is a violation of Constitution. And what will happen? Survival, yellow profession for survival. And now we cannot produce dreamer. Look, I attended a conference about 20 years ago, wearable hemodialysis machine. Now it is a reality. And you see, our student আমাদের তাদেরকে তৈরি করতে পারছি না কোয়েস্টের জন্য। Look, লিওনার্দো ডা ভিঞ্চির দি লাস্ট সাফারকে কোয়েস্ট করতে করতে স্টুডেন্ট বের করেছে হলি ব্লাড, হলি গ্লেল, টিউরিন শাউট, ডা ভিঞ্চি কোড। কই আমাদের ছাত্র, আমরা কেউ তো সেটা করতে পারছি না। So there are so many endemic no's before us, not a single center of professional grooming. If I am wrong, pardon me. Single center of appropriate care, networking, user-friendly, emphatic care linkage, credible research and publication, except very few, guidelines and self-regulations, protection of professional ritual, covenants and mandates, trust and social capital. Yes, proactive evaluation for evidence-based shaping and reshaping, no role in decision making. I find not a single guy protested that my right to write an investigation has been robbed of. Not a single person. I wept. So what is the situation? I divided them, or what is called summarized them into situation diseases. We have got endemic ignorance syndrome, endemic apathy syndrome, endemic lag pulling syndrome, endemic exudative syndrome, endemic craving syndrome, endemic denial of conflict of interest syndrome, endemic uncanny syndrome, endemic ghost degree syndrome. And this is evolving endemicity of the frustration. Well, I found it in a Facebook posting. And now what is the plea? Education, প্রচুর ডাক্তার বানাতে হবে, সার্ভিস কেয়ার দিতে হবে, তারপর কি? By humanitarian ground and main regulatory bodies. Yes, sir. So the commercialization, mindset of all frozen, health first, education next. Nobody understand care and health is different. আমাদের সবাই health, care and education কে আমরা amalgamate করে ফেলেছি। Therefore, unmanageable curriculum, unmanageable number of students, highly compromised setup, anatomy teacher kothai, and rigorous external influences prevailing and leading. A Facebook posting, thanks God, যে predict করছিল সেটা হয় নাই, 1995, 2000, 2010, 2015, তবে কিছু লুকায়িতভাবে হচ্ছে। Collectively, we are reduced to spokespeople. Before 1992, stand on professional base, আমাদের ছিল, we are with our own entity, full harmony. We had our own voice. We had 22-point demands. সব পার্টি সব কিছুর উপরে, autonomy of medical education and full load medical university. এটা আমাদের 1 নম্বরের দাবি ছিল 1992. After 92, what happened? আমরা প্রফেশনাল বেস যেটা ছিল সেটা হয়ে গেল পাওয়ার বেস। Now we are merged. We are now by others entity, a small notation in a symphony. আমরা ডাক্তার হয়ে যে পার্টি গ্রুপের মধ্যে যাচ্ছি, এটা ছোট্ট সা অথবা রে, আর কিছু না। We have nothing to push forward. Look, this is happening when the question of NHS in UK raised in the British Parliament, a very critic Samuel Hatlib, he told the House of Commons, there are 3 types of deceivers against our Commonwealth: the priest deceives us of our soul, the lawyer who deceives us of our wealth, the doctor who deceives us of our health. And later on he added, the doctor deceives us of our soul, our wealth, and our health. Tomorrow. The tomorrow is a horrible tomorrow. Too many doctors, tug of war for pie. Tug of war.
yellow professionalism, slave laborer doctors, corporation, এবারে বুঝা যাচ্ছে আমরা কতটুকু slave. Corporations and government shall be compelling more spineless professionals, more loss of trust, medical tourism, innovation and invitation আসতেছে foreign doctors. So, time is running fast. Choice is ours. Bipolar medical education system, US model, UK model, দুটো আমরা নিতে পারবো না আমাদের এক্সপেরিমেন্ট করার সময় নাই we have two models, a Thai model and an Indian model আমাদের এই দুটো হলো হাইব্রিড মডেল এখনই সময় চলে যাচ্ছে মডেল একটাকে ঠিক করতে হবে so the expectation fellow colleagues we need mind igniter and dreamer target fixing, guidelines, strategy evolving, implementation, monitoring and evaluation, operational results, and adopting. We need scholastic visionary leadership, not mere senior professionals. Otherwise, our situation will like this, এবং সেটাই চলছে আমরা কখনো অনলুকার হব কখনো স্লিপার আমাদের সব অর্গানাইজেশনটা ঘুমাচ্ছে আর আমাদের ছোট ভাইরা দেখছে and this is the outcome. Hospitaler ticket নিয়ে মসজিদের সামনে begging করছে. Well, we are doing all work, but in a weird manner. Anatomy teacher নাই, anatomy teaching হয়ে যাচ্ছে. Private medical college এর দিনের বেলা examiner নাই, রাতের বেলা পরীক্ষা হচ্ছে. It's a greatest example of weird what. So what do we need to do? We must be Superman, integrate. We must be incredible Hulk to protect our rights and principles and everything, professionalism, and we must be a Spider-Man, smart enough. A pattern, he is my hero. He told যেদিন তার অপারেশন শুরু করবে নরম্যান্ডি লার্নিং এ প্রবলেম হয়ে গেল স্নোফল ওই সময় সেই কবিতাটা লিখেছিল তার ছোট্ট পার্ট Through the travail of the ages, midst the pomp and toil of war, have I fought and strove and perished countless times upon this star. In the form of many people, in all panoplies of time, have I seen the luring vision of the victory made sublime. So forever in the future shall I battle as of yore, dying to be born a fighter, but to die again once more. So we need খুব বেশি মানুষ দরকার নাই ইসরায়েলকে তৈরি করেছিল চারটা জেরুজালেম ইউনিভার্সিটি স্টুডেন্ট ফোর্থ ইয়ার স্টুডেন্ট বেন গোয়েরান থার্ড ইয়ার এরিয়েল শেরন ফোর্থ ইয়ার second year student was killed, I forgotten his name, and first year student Golda Meir. So we need a critical mass of committed professionals, idols for F-runners to follow and respect who are for shaping and reshaping the profession. Well, I'm telling it because I am an alumnus of an alma mater. It is the only medical college at that time. At the inauguration, the Prime Minister, the Health Minister, and Father of the Nation was present. So it is so pertinent. Everest Sangram, Muktir Sangram, Everest Sangram, Shadinatar Sangram. We as a professional, we have to translate the call of Father of the Nation. The key word is liberty and freedom from colonial liberty. Translated, that is autonomy of medical education. And with that, you and I have to choose wiping our collective sin. Well, thank you very much, fellow colleagues. That is for you and I some imperative. We need to reform ourselves, storm ourselves, norming ourselves, performing ourselves, then everything will translate as what we need. Thank you very much. I'm sorry for time taken by me, but at the same time, I'm so happy that I could speak my mind many years. Thank you, Dr. Tushar, Professor Atik, now the chairperson. Thank you very much. Thank you, Professor Emran bin Yunus. আপনার দীর্ঘ
বক্তব্য, কিন্তু এই বক্তব্যের মধ্যে অনেকগুলি কথা উঠে এসেছে। আমি এহসান খানকে অনুরোধ করব, যারা দর্শক তারা অনেকগুলি প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলি তুলে ধরার জন্য। থ্যাংক ইউ প্রফেসর ইমরান ইউনুস স্যার ফর ইউর আউটস্ট্যান্ডিং প্রেজেন্টেশন। আমি অনেক কোশ্চেন আছে, আমি বেশি কোশ্চেন নিব না, আমি কিছু কোশ্চেন করছি। আর প্রথমে সামিন ইসফাক, অনেকগুলো কোশ্চেন আছে। তার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, স্যার আমাদের দেশে ডাক্তার রোগীদের মধ্যকার যে দূরত্ব, এটা কমাতে কি করা উচিত? সেকেন্ড কোশ্চেন, স্যার অন্যান্য দেশে ডাক্তারদের কমিউনিকেশন স্কিল নিয়ে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু আমরা এক্ষেত্রে এখনো পিছিয়ে আছি কেন? তার আরেকটা কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটাও নিচ্ছি। স্যার আমরা তৃতীয় বর্ষে কমিউনিটি মেডিসিন যা শিখি তা অনেক গুরুত্বপূর্ণ হলেও এই সাবজেক্টটা এখন পুঁথিগত হয়ে গেছে, এক্ষেত্রে কি কোনো ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয় বা সম্ভব নয়? এক্ষেত্রে কি করা যেতে পারে? একটা আমি যেটা বলেছি, জাতিগুলো স্যার আপনি স্যার অলরাইট সৈয়দ আতিকুল হক স্যার, আপনি প্রথম কোশ্চেনটার আনসার দিয়ে একটু শুরু করতেন। আমাদের দেশে ডাক্তার রোগীদের মধ্যকার যে দূরত্ব, এটা কমাতে কি করা উচিত? অনেক ধন্যবাদ, এটা খুব সুন্দর প্রশ্ন করেছে। আমি বলবো যে ডাক্তার রোগীর দূরত্ব কমানোর জন্য আমাদের সবচেয়ে বড় ব্যাপার, সেটা আমি বলেছি, আমাদের কারিকুলামের মধ্যে আসলেই আমি অনেক সময় বলে থাকি যে আমাদের কারিকুলামটা হচ্ছে মোর বায়াস টু সায়েন্স অ্যান্ড লেস বায়াস টু আর্ট। মেডিকেল প্র্যাকটিস কিন্তু একটা কম্বিনেশন অফ সায়েন্স অ্যান্ড আর্ট। যে আর্টের মধ্যে কমিউনিকেশন স্কিল থাকবে, যে আর্টে আমাদের এথিক্স থাকবে, অ্যাটিটিউড থাকবে, প্রফেশনালিজম থাকবে, কিন্তু এই জিনিসগুলোতে আমাদের কখনোই গ্রুমিং করা হয় না। আমাদের বডি পার্ট, আমাদের রোগ শিখানো, এগুলির উপরই আমাদের পুরো সময়টা ব্যয় করা হয়। কিন্তু এটা ঠিক যে আমাদের রোগীদের সাথে সুসম্পর্ক স্থাপনে কিন্তু মূল ভিত্তিগুলো রচনা করে আমাদের এথিক্স, অ্যাটিটিউড অ্যান্ড প্রফেশনালিজম। এই জিনিসগুলো, এগুলির উপর আমাদের কখনোই কোনো প্রশিক্ষণ হয় না, গ্রুমিং হয় না। এবং এগুলির জন্য আমরা যখন শিক্ষার্থী থাকি তখন যে আমরা কিছু রোল মডেল দেখব, যাদেরকে আমরা অনুসরণ করব, সেই ধরনের রোল মডেলও আমরা দেখি না। ধন্যবাদ। ইমরান ইউনুস স্যার, আপনার কাছে পরে দুটো কোশ্চেন। আমাদের দেশে কমিউনিকেশন স্কিল নিয়ে ট্রেনিং দেওয়া হয়, কিন্তু আমরা এই ক্ষেত্রে এখনো পিছিয়ে কেন? আর কমিউনিটি মেডিসিন সাবজেক্টটা পুঁথিগত হয়ে আছে, এটা ডেভেলপমেন্টে বা এটার ব্যাপারে আর কি করা যেতে পারে? ইমরান স্যার প্লিজ। কোন প্রশ্নটা স্যার? কোন প্রশ্নটা? ইমরান সরি, স্যার, আমাদের দেশে কমিউনিটি মেডিসিন কমিউনিকেশন গুরুত্ব স্কিল পায় না, এইটা একটা। আর কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে যে আমাদের এখন পিছিয়ে আছে কেন, এই দুইটা ব্যাপারে কি করা যায়? এটা 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 খুব সোজা, উত্তরটা খুবই সোজা। আমরা যদি চাই, কিন্তু আমাদের এটার কোনো মডিউল নাই, প্র্যাকটিস নাই। একজন টিচার যে একটা স্টুডেন্ট গ্রুপ নিয়ে কাজ করবে, সেটা উপায় নাই। ওই যে আগে বলেছি, প্রথম কাজটা করতে হবে টিচারকে টিচার বানাতে দিতে হবে। টিচারকে দিয়ে সব কাজ করানো চলবে। টিচার ইজ ডিফারেন্ট। তার কাজ হলো প্রোডাকশন অফ নলেজ হোল্ডার। এই দুটা কাজ হলো একজন টিচারের দায়িত্ব। আমাদের এখানে টিচারকে দিয়ে কি কাজ করছি? কোন টিচার তার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করতে পারছে? কোনো কিছু? সো হোয়াট উই নিড, আমাদের একটা ন্যাশনাল ক্লিয়ারিং হাউস থাকতে হবে, যেখানে এই ইস্যুগুলো নিয়ে আমরা একটা ছোট ছোট মডিউল তৈরি করব। সেই মডিউলগুলো আমরা করব। আমি শুধু ইমরান ভাইয়ের সাথে একটা পয়েন্ট যোগ করব। টিচাররা হবে নলেজ প্রডিউসার্স এবং নলেজ হোল্ডার প্রডিউসার। তার পাশাপাশি টিচারদের অবশ্যই হতে হবে রোল মডেলস, এবং যারা সেই রোল মডেল হতে পারবেন, যাদের মধ্যে সেই প্রচ্ছন্ন যোগ্যতা বা শক্তিটা আছে। যাবে। ওকে, শুড আই কন্টিনিউ? দুজন প্রদীপ কুমার দত্ত স্যারের একটা কোশ্চেন আছে। আচ্ছা, তারপর বলছি আমি, দুজন যাচ্ছে একটা জায়গায়, তারা গিফট কিনতে নেমেছে। ওই ছেলেটা তখন কি করলো? উঠে গিয়ে একটা খুব কস্টলি গাড়ির উপর উঠে বসলো, টয়। ও কিছুতেই তারা দুই সাইকিয়াট্রিস্ট কিছুতেই তাকে ঠিক করতে পারছে। দুজন চিন্তা করছে তাদের কোন সিনড্রোম হলো। চুপচাপ দেখছে। তখন একটা বুড়ো লোক দেখছিল, দেখে তাদের কাছে বলে, কি হোয়াটস দ্য ম্যাটার? বলে, আমাদের ছেলেরা যে ইরেশনাল বিহেভ করতেছে, তার কি সাইকিয়াট্রিক প্রবলেম হলো? বলে, তোমরা কারা? বলে, তোমরা দুজন গাড়িতে গিয়ে বসো,
এই বসা, তারপরে দেখা গেল 2 মিনিট পরেই ছেলেটা চলে আসছে, ওদের কানে কি বললো, তো তারা মনে করলো তাদের চেয়েও বড় সাইকাট্রিস্ট, জিজ্ঞেস করলো কি অ্যাপ্লাই করলো, আই অ্যাপ্লাই দ্য রুল অফ নেচার, বলছে এখন যদি গাড়িতে না যাও থাপ্পড় মানে দাঁত ফেলে দিব। সব এই দুটো হবে না, দুটার মাঝখানে ম্যানেজ করতে হবে, থিওরি থেকে নেমে আসতে হবে, ফিল্ডে আসতে হবে, রিয়েলিটি নিয়ে কাজটা করতে হবে। দ্যাটস দ্য থিং, ইটস নট ডিফিকাল্ট। থ্যাংক ইউ এটা স্যার, আমাদের থ্যাংক ইউ স্যার। অত থিওরি দরকার নেই, প্রফেসর, কিছু দরকার নেই। জি স্যার। স্যার প্রফেসর প্রদীপ কুমার দত্ত স্যারের একটা কোশ্চেন আছেন। প্রফেসর প্রদীপ কুমার দত্ত। থ্যাংক ইউ স্যার। আমার প্রশ্ন আসলে দুটো আছে, একটা ইমরান স্যারের কাছে আর একটা হলো আতিক ভাইয়ের কাছে। ইমরান স্যার হলো আমার একদম ফার্স্ট ইয়ারের টিচার আর কি, মেডিকেলের ফিজিওলজি পড়াতেন উনি, আমার বেসিক সায়েন্সের প্রথম টিচার স্যার। স্যারের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। আর আতিক ভাই তো আমার আসলে মডেল, উনি আমার গুরুর মতোই সব দিক দিয়ে। তো ইমরান স্যারের কাছে একটা প্রশ্ন হলো, স্যার ওনার লেকচারে এক জায়গায় বলতেছিলেন যে আমাদের দেশে মেডিকেল প্রফেশন সোসাইটির সাথে সম্পর্ক একটু কম। আমার এখানে যে প্রশ্নটা দেখা আসলে মেডিকেল কারিকুলাম আমরা দেশি বলি অথবা বিদেশে বলি, আসলে কি আমরা ফিউচার পার্সপেক্টিভে চিন্তা করা হয়েছে? তাহলে তো ইতালি এত সমস্যায় পড়তো না, ইউএসএ এত সমস্যায় পড়তো না। ওদের কারিকুলামে এইসব প্যান্ডেমিক নিয়ে ফিউচার যে সোশিয়াল ডিজাস্টার ডেভেলপ করতে পারে এইগুলো নিয়ে কারিকুলামে ছিল না। আমাদের দেশেও মেডিকেল কারিকুলামে যেটা আতিক ভাই বলতেছিলেন যে প্রবলেম বেসড পেশেন্ট ওরিয়েন্টেড কারিকুলাম দরকার। ফিউচার প্যান্ডেমিক অথবা ফিউচার সোশিয়াল ডিজাস্টার ঠিকই আসতে পারে, যেগুলোর জন্য এখন থেকে কারিকুলামে ঢুকানো যাবে। এটা হলো ইমরান স্যারের কাছে আমার প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্নটা হলো আমরা আতিক ভাইয়ের কাছে। আতিক ভাই যেহেতু বিএসএমএমইউ তে আছেন, উনি বিসিপিএস এর সাথে জড়িত, আমার একটা প্রশ্ন সবসময় খটকা লাগে, আমাদের দেশে এত পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি কেন? আমরা মেডিকেল এডুকেশন শুধু আন্ডার গ্রাজুয়েট না, পোস্ট গ্রাজুয়েট নিয়ে বোধহয় একটু চিন্তা ভাবনা করার বিষয় আছে। এত পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, এফসিপিএস, এমডি, বিভিন্ন ডিগ্রি আছে, এবং এগুলো নিয়ে পরে দেখি আমাদের দেশে পজিশনের জন্য মার্কেট হয়। আমরা যে একটা যেটা ইমরান সাহেব বলতেছিল, আমরা মেডিসিন না জেনে যে ব্রাঞ্চ সাবজেক্ট গুলো কেমনে জানবো, এইসব ব্যাপারে আতিক ভাইয়ের মতামত। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি শুরু করবো আতিক, না তুমি করবো? আপনি শুরু করেন। মাই কোয়েশ্চেন, আমার মনে হয় আচ্ছা, ইমরান ভাইয়ের বোধহয় আমার মনে হয় নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। তাহলে প্রদীপ আমাকে যে প্রশ্নটা করেছে আমি কি তার উত্তর দিয়ে দেবো? 100 জনের কাছে জিজ্ঞেস স্যার দিয়ে করে দেন স্যার। তো, যেমন আমার কাছে জিএম স্যারের প্রেসক্রিপশন নিয়ে দেখাইতে আসছে, স্যার কি এত ব্যস্ত মানুষ ঠিক মতো দেখে প্রশ্ন লিখেছেন কিনা। এটা হলো যে কোনো দেশে যেটা গ্রোমড আপ হবে সেটাই তখন হবে। সেকেন্ড যে জিনিসটা, আমেরিকান এক্সাম্পল ক্যানট বি, আমেরিকান এক্সাম্পলটা হলো এটা হলো ফ্র্যাগমেন্টেড। আমি যদি কখনো সময় আসে আমি এর উপর একটা কথা বলতে চাই, ফ্র্যাগমেন্টেশন এন্ড ডিফ্র্যাগমেন্টেশন অফ দি প্রফেশন। আমেরিকান প্রফেশন এটা হলো পুরাটা ফ্র্যাগমেন্টেড, আমাদের মতো স্পেশালাইজড ওরিয়েন্টেড, এবং তাদের এখানে কতগুলো জিনিস তারা নিজেদের খুব ইমিউন মনে করে এই প্যান্ডেমিকের জন্য না। আমার মনে আছে যখন ক্যাথরিনা ফার্স্ট স্ট্রাইক করে, আমেরিকানদের ডিজাস্টার ম্যানেজমেন্ট শিখাবার জন্য বাংলাদেশ থেকে টিম গেছিল। আই ওয়াজ এট দ্য টাইম ইন নিউ অরলিয়ান্স, কারণ এতে তাদের খুব বেশি একটা এক্সপেরিয়েন্স ছিল না। তারা মনে করে তারা খুবই ইমিউন নেশন। প্রথম ধাক্কাটা খেয়েছে 9/11-এ, 2 নম্বর পার্ল হারবারের পর। It is just ইউকেতে ছিল হার্ড ইমিউনিটি, সুইজারল্যান্ড আমার মনে হয় ইন্টারনেট ঝামেলা করছে, ইন্টারনেটের আসলে করুণ অবস্থা।
So that is the thing. তবে এটা ঠিক যে আমাদের এখানে এইসব জিনিসগুলো রেডি করতে হবে। We need to know, we need to develop। এই ব্যাপারে আমাদের কিছু ডিজাস্টার মেডিসিনের কিছুটা কাজ হয়েছে। এবং রিগার্ডিং আমি করোনার ব্যাপারে আমি একটা কথা বলতে চাই, যখন কোয়েশ্চেনটা আসছে, সারা ওয়ার্ল্ড ওয়াইড এই ব্যাপারে সবচেয়ে বড় সাম আপ করেছে ইউভেল নোয়া হারারি, প্রফেসর অফ জেরুজালেম ইউনিভার্সিটি। করোনাতে সারা ওয়ার্ল্ড ওয়াইড কি হয়েছে? করোনাতে যেটা হয়েছে সারা ওয়ার্ল্ড ওয়াইডে প্রথমে একটা ডিনায়াল টু সায়েন্স প্র্যাকটিস থেকে বেরিয়ে গেছে, আবার ইমরান স্যার আপনার লাইন সব জায়গায় টিপ করেন। খুব ডিস্টার্ব করছে। ইমরান স্যারের লাইনটা ডিস্টার্ব। আতিক স্যার আপনি প্লিজ। ঠিক আছে, তাহলে আমি অবশ্য বলবো যে প্রদীপের যে প্রশ্ন, এই প্রশ্নটার একটা ব্যাপক ভিত্তি আছে এবং সেই ভিত্তিটাও আমি আগে যা বলে ফেলেছিলাম তার সাথে সম্পর্কিত। একটা হচ্ছে আমাদের কারিকুলাম আমাদেরকে কি দিচ্ছে, আর 2 নাম্বার হচ্ছে আমরা কি রোল মডেল তৈরি করতে পারছি কিনা, না পারলে আমরা কেন পারছি না। আমি বলবো যে রোল মডেল তৈরি না হওয়ার কতগুলো সামাজিক কারণ আছে, যেমন আমাদের বৈষয়িকতা, আমাদের বৃত্তের মোহ, এবং সেই বৃত্তের মোহকে পুরস্কৃত করার একটা প্রবণতা বা প্রথা, এগুলো আমাদের আছে। তার পাশাপাশি এটাও ঠিক যে যারা সত্যিকার রোল মডেল হতে পারতেন তাদের জন্য আমাদের সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে কোনো পুরস্কার বা তাদেরকে বাছাই করে যে উপরে নেওয়া তার কোনো পরিস্থিতি বিষয় নাই। আর আমি যদি কারিকুলামের দিকটাতে আসি, তাহলে আমি বলবো যে আমাদের কারিকুলামে কতগুলো, আমার দৃষ্টিতে মোটামুটি আমি বলবো 5-6টা ফল্টি প্রায়োরিটিজ আছে। যেমন 1 নাম্বার হচ্ছে আমাদের এমফেসিসটা বেশি দেওয়া হয় অন ফ্র্যাগমেন্টেড কেয়ার রাদার দ্যান একটা হোলিস্টিক এবং কন্টিনিউড কেয়ার। হচ্ছে একজন রোগী আমার কাছে আসলেন জ্বর কাশি নিয়ে, এক্সরে করে পড়লাম নিউমোনিয়া চিকিৎসা দিয়ে চলে গেলাম, আর রোগীর ব্যাপারে আমাদের কোনো খোঁজ খবর কিচ্ছু নাই যে নিউমোনিয়াটা পুরো ভালো হলো কিনা, কেন তার নিউমোনিয়াটা হয়েছিল, যে কেন ভবিষ্যতে যাতে না হয় কিভাবে করতে পারি আমরা, সেখানে তার দারিদ্র্য কোনো কাজ করছে কিনা, তার পেশার কোনো ভূমিকা আছে কিনা, এই জিনিসগুলো দেখার কোনো প্রশিক্ষণ আমাদের হয় না। আমাদের 2 নাম্বার হচ্ছে greater emphasis on specialist care than on a pivotal backhaul of a robust system of family care অথবা জেনারেল প্র্যাকটিশনার কেয়ার, যেই জিনিসটা আমাদের এখানে নাই, মোটেই নাই, এবং রেফারেল সিস্টেমটাও সেভাবে গড়ে ওঠেনি। এবং আমরাও বলতে পারি যে কায়েমি স্বার্থের সুবিধা ভোগ করছি, কাজেই আমরাও এর পক্ষে কোনো বলিষ্ঠ ভূমিকা পালন করছি না। আমাদের একটা শক্ত জিপি সিস্টেম আমাদের থাকলে এই সমস্যাটা হতো না। 3 নম্বরে আমি বলবো যে আমাদের একটা হচ্ছে আমি যেটা আগেও বলেছি, আমাদের এমফেসিস দেওয়া হয় সায়েন্সের উপর, কিন্তু মেডিকেল আর্টটার উপর আমাদের কোনো এমফেসিস থাকে না। আমাদের এমফেসিসটা থাকে অ্যাসেসমেন্ট, পরীক্ষার উপর, কিন্তু ট্রেনিং লার্নিং এর উপর আমাদের কোনো এমফেসিস নাই। ট্রেনিং লার্নিং কতখানি হচ্ছে তার বস্তুনিষ্ঠ কোনো উপাত্ত সংগ্রহণ করা হয় না, তাকে মনিটর করা হয় না, এবং তার ভিত্তিতে যারা ট্রেনার তাদেরকে যে সর্ট আউট করা, তাদের গ্রেডিং করা, যারা ভালো ট্রেনার তাদেরকে ভালো পুরস্কৃত করা, এই ধরনের কোনো পদ্ধতিও নাই। এই সব কিছু মিলিয়ে আমাদের এই অবস্থাটা হয়ে গেছে। যেহেতু আমিও জানি যে আমি স্পেশালিস্ট হতে পারলেই আমার উপার্জনটা বেশি হবে, যেটা ইমরান ভাই বলেছেন, যদিও আমি এই কথাটা মুখে উচ্চারণ করতে চাই না, কথাটা খুবই নোংরা। আবার এটাও ঠিক যে আমাদের এই কারণেই কিন্তু সমাজের রোগীদের মধ্যে এই ধারণা হয়েছে যে আমার যদি একটা কাশি হয় তাহলে আমার সরাসরি বক্ষ বেশি বিশেষজ্ঞের কাছেই যেতে হবে। তার মাঝখানে যে একটা ক্যাডার থাকতে পারে যাদের কাছে যে আমি আমার সহজ সমস্যাগুলোর একটা আশু সমাধান পেতে পারি, আমাদের সেই যে অনেক কষ্টের বিনিময়ে তৈরি করা স্পেশালিস্টদেরকে আমাদের বিশেষায়িত সেবার জন্য তাদের এনার্জি, তাদের সামর্থ্য, তাদের রিসোর্স সবকিছুকে যে সংরক্ষণ করে চলা যেতে পারত, সেই সিস্টেমটাই কিন্তু গড়ে ওঠেনি। এই ব্যাপারে আমাদেরও আগ্রহ নাই, এবং আমরাও তো আমাদের নীতি নির্ধারক সমাজপতি তাদের সাথে গাঁটছাড়া বাঁধা, তারাও কিন্তু আমাদের এই বিশৃঙ্খলা এর বেনিফিশিয়ারি, এবং তারাও কিন্তু এটাতে বদলাতে মোটেই আগ্রহী না। Can I add 1 minute to Atik? Atik, একটা লাইন আমি অ্যাড করতে হ্যাঁ, চাই। অবশ্যই একটা না, আপনি দুটো আমাদের লাইন যে অ্যাড করেন। মাইন্ডসেট ট্রেনিং সবকিছু দেওয়া আছে, কিন্তু
লাস্ট ওয়ান যেটা একটা রোগী ভালো রিহ্যাবিলিটেশনটা দেখার আমাদের কোনো ইচ্ছা নাই। আমি দেখেছি চেষ্টা করলে পারা যায়। আমি রোগী বলেন প্লিজ লেট ইমরান স্যারের লাইন ডিস্টার্ব করতেছে, আমরা নেক্সট আমারও ঠিক আছে, এখানে আমি দেখতে পাচ্ছি তো। মতো আসতেছে না স্যার। ইমরান ভাইয়ের ওয়াইফাইটা গ্যাঞ্জাম করে আমার টেনশন বাড়াই দিচ্ছে, মানে কারণ প্রশ্নের উত্তর কি আমারই বেশি দিতে হবে কিনা আমি নার্ভাস ফিল করছি। না স্যার, আমরা আমাদের আমি দেখছি যে আর একটা কোশ্চেন স্যার, আমি দেখছি যে প্রশ্নগুলো কঠিন কঠিন। আমি বলো ঠিক আছে, প্রশ্নটা করো তুমি। না স্যার, আমরা আর একটা কোশ্চেন নিব স্যার, আর মাত্র একটা কোশ্চেন নিব, তারপর আমরা আমাদের কোশ্চেন আর নাই স্যার, আর একটা কোশ্চেন নিব, যদি অনেক আছে কিন্তু আমাদের অনেক আলোচনার ইস্যু আছে স্যার, আমরা কোশ্চেন আর বেশি নিব না স্যার, আর একটা নিব, তারপর স্যার আপনার আলোচনা শুনবো। স্যার আমি নেক্সট কোশ্চেনটা করে ফেলি স্যার। হ্যাঁ করে ফেলো। এটা হচ্ছে স্যার দেবশ্রী কর্ম, তার কোশ্চেন হচ্ছে আমাদের মেডিকেলে শেখানো হয় কিছু সিকোয়েন্স, কিছু নিয়ম কানুন, ইথিক্যাল নন ইথিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যাল প্রয়োগে দেখা যায় অনেকেই এটি ফলো করেন না। সময় স্বল্পতা, রোগীর চাপ সব মিলায়া আমরা কোয়ালিটি মেনটেন যেরকম পারি না, ঠিক সেভাবেই আমরা আমাদের যথার্থ সুযোগ সুবিধা পাচ্ছি না। প্রত্যেক বছর এত ডাক্তার বের হচ্ছেন পাশ করে, তারপরে রোগীর চাপ, ডাক্তার স্বল্পতা সামাল দেওয়া যাচ্ছে না। ডাক্তাররা অবহেলিত হবার কারণে তারাও অনেকেই এই মহৎ পেশা ছেড়ে দিচ্ছেন, বিদেশে পাড়ি জমাচ্ছেন। আমাদের জন্য নেই আলাদা কোনো নীতিমালা কিংবা ব্যবস্থাপনা। এমন কি করা যায় বা আমাদের জন্য সাজেশন যার মাধ্যমে আমাদের মেডিকেল সেক্টরকে ডাক্তার রোগী ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট হিসেবে গড়ে তুলতে পারি, বা আমরা কিভাবে আমাদের প্রপার সম্মান সুযোগ পেতে পারি? যেমন দেখা যাচ্ছে স্যার, অনেকে এইবার বিসিএস এ, কেউ ট্যাক্সেশনে গিয়েছে, কেউ পুলিশে গিয়েছে, মানে অনেক ব্রিলিয়ান্ট ছেলে পেলে আমরা হারাইলাম স্যার, বা কেউ ফরেন ক্যাডারে চলে গেল, এই যে একটা বিশাল অংশ চলে যাচ্ছে, অনেকে বিদেশে চলে যাচ্ছে, এই সবকিছু মিলেই স্যার আসলে কোশ্চেনটা, এবং এটাই আমাদের পক্ষ থেকে শেষ কোশ্চেন স্যার। কার কাছে? আমার কাছে? হ্যাঁ আপনার কাছে তো বটে, আপনি তো আপনার কাছে, কিন্তু আপনার নেটওয়ার্কের আপনার নেটওয়ার্ক ইস্যুটা একটু দেখুন। আপনি তো কিনোট স্পিকার। আমি শুনতে পাচ্ছি তো ভালো, আমি ভালো। এখন শোনা যায়? এখন শোনা যাচ্ছে। হ্যাঁ এখন শোনা যাচ্ছে। এই প্রশ্নটা খুব সোজা, আমাদের সদিচ্ছা থাকতে হবে। বিকজ today's medical কি বলা যায় এক্সারসাইজ এন্ড আদার থিংস ইজ পিপল শুধুমাত্র প্রফেশনের হাতে নেই। প্রফেশনের হাতে যেটা আছে, ট্রেনিং দিতে পারবে, পারসেপশন করতে পারবে, ঠিক করে it is really hospital? No. কোনোটাই তো রিয়েল হসপিটাল না। একটা ছোট্ট একটা আমাদের হেলথ মিনিস্টার খুব স্বপ্ন দেখেন, কিন্তু ওনার কোনো হসপিটাল থেকে, ইন্ডিয়ার যে খ্রিস্টান মিশনারি হসপিটাল থেকে যে সামারিটা দেয়, কেস সামারি, সেই সামারিটা দিতে পারবে? নাই, কারণ ওইগুলা কেউ ভাবে নাই। কতগুলো হসপিটাল তৈরি হয়েছিল, সেই হসপিটালগুলোকে আপগ্রেড করা হয়েছে দিনের পর দিন। রিয়েল সেন্সে একটা টার্সিয়ারি কেয়ার হসপিটাল হবে, একাডেমিক হসপিটাল হবে, সেটা তো তারা জানে না। জানাইতে হবে, জানানোর দায়িত্ব কাদের ছিল? আমাদের ছিল। আমাদের দুঃখের বিষয়, আমাদের স্পাইনার নাই। আমরা এখন স্লেভ। উই নিড এ স্পার্টাকাস। আমাদের একজন স্পার্টাকাস দরকার। তাহলে মান্না, আমি ইমরান ভাই প্রশ্নটা একটু কমপ্লিট করে দিই। আমি বলবো যে এখানে আমাদের দুটা জিনিস দরকার। একটা হচ্ছে আমাদের নিজেদের বিবেকটাকে জাগ্রত করা, এবং আমাদের বৃত্তের পর্বত নির্মাণের মোহর চেয়ে আমাদের পেশার মর্যাদা এবং পেশাগত দায়িত্বটাকে উপরে স্থান দেওয়া, এটা হচ্ছে আমাদের দিক। আর আমাদের সমাজ বলতে আমি বুঝাচ্ছি সমাজপতিরা কিভাবে সমাজকে চালাবেন তার উপর নির্ভর করে। সমাজপতিদের জন্য আমার বক্তব্য হচ্ছে
তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডিস্ট্রিবিউশন অফ ইনসেন্টিভস অ্যান্ড ডিসইনসেন্টিভস। এগুলোকে সঠিক, যিনি ইনসেন্টিভটা রিওয়ার্ডটার জন্য যিনি ডিজার্ভ করেন তার কাছে ইনসেন্টিভ এবং রিওয়ার্ডটা পৌঁছানো, যিনি ডিজার্ভ করেন না তার কাছে ডিসইনসেন্টিভটা পৌঁছানো। ইনসেন্টিভ ডিসইনসেন্টিভের অ্যাপ্রোপ্রিয়েট ব্যালেন্স এবং আমাদের বিবেক, এই দুটা যদি একসাথে আসে তাহলে এই পরিস্থিতির পরিবর্তন হবে। আমি একটা এক্সাম্পল দেই, ছোট্ট এক্সাম্পল। যখন ব্রিটেনের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ডিভাস্টেশন, there was a lawyer, উইনস্টন চার্চিলকে বলল, he was a লেবার পার্টি, উইলিয়াম ব্রেভারবিস, বলছে সরো চার্চিল, আমাদের যা আছে তা দিয়ে আমরা কিন্তু সবাইকে কভার করতে পারবো। চার্চিলের ওইদিকে তখন সময় নাই, নরম্যান্ডি ল্যান্ডিং। যখন চার্চিল চলে গেল, আসলো, উইলিয়াম বেভারিজ করলো শেয়ার এন্ড স্যাক্রিফাইস, সেটাই আমাদের শিখাতে হবে। সেকেন্ড থিং আমি একটা জিনিস ফলো করতে চাই, বলতে চাই, সেটা হলো ওয়ার্ল্ড বিলংস টু দ্য ব্রেভস। সমাজ বলে আবার কি আছে? ওই যে পেপার চেজের ওই যে প্রফেসর কিংসফিল্ড বলছিল না, ইউ কাম টু মি উইথ হেড ফুল অফ মাস, আই শেপ ইউর মাইন্ড। এই আমাদের ডক্টরদের মধ্যে থেকে একটা গ্রুপ, আমি ইউকেতে দেখেছি, ভয়েস অফ ডক্টর। এই গ্রুপটা সবকিছুর ঊর্ধ্বে উঠে প্রফেশনকে যদি রিফ্লেক্ট করে, কিছুদিন পরে ওই পাইপার অফ হেমিলান তার মতো সবাই পিছিয়ে আসবে। কারণ মানুষের মনের মধ্যে এখনো সত্য, সুন্দর, রাইটের পক্ষেই বেশিরভাগ। এটা আমার লাস্ট মনে হয় পারসেপশন। উই হ্যাভ টু স্ট্রং ইট আপ। ডক্টর আব্দুল মুত্তাসির, আমাদের প্রশ্ন উত্তর পর্ব আমরা শেষ করছি, এবার আপনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি। ধন্যবাদ এহসান। আমরা বেশ একটা লম্বা সময় ধরেই কথা বলছি, প্রায় 1.5 ঘন্টা। আমরা মেডিকেল শিক্ষার অতীত এবং বর্তমান নিয়ে কথা বলেছি। অনেকগুলি সমস্যা এসেছে প্রফেসর ইমরান বিন ইউনুসের যে প্রেজেন্টেশন এবং প্রফেসর সৈয়দ আতিকুল হকের যে বক্তব্য, সেইখান থেকে এই সমস্যাগুলির সমাধান কিভাবে করা যায় এই বিষয়ে একটি দিক নির্দেশনা আসলে সকলের জন্যই প্রয়োজন এই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে। এবং আজকে যে আলোচনাটি হলো, সেই আলোচনায় আমরা লক্ষ্য করেছি যে প্রেজেন্টেশনটি শেষ হয়েছে সুপারম্যান, ইনক্রেডিবল হাল্ক কিংবা সেরকম কোনো সুপার হিরোর কিংবা স্পাইডারম্যান বা সেই ধরনের কোনো সুপার হিরোর প্রত্যাশায়। কিন্তু মুশকিল হচ্ছে যে বাস্তব জীবনে সুপার হিরো আসলে পাওয়া যায় না। স্পাইডারম্যান একটি আণবিক মাকড়সার কামড়ে তৈরি হয়েছিল, ইনক্রেডিবল হাল্ক নিজেই রেডিয়েশনের শিকার হয়েছিল, আর সুপারম্যান এই দুনিয়ার মানুষই না, সে বহু দূর থেকে একটি গ্রহ, এই ক্রিপ্টন গ্রহ থেকে তার আগমন, এবং সে ক্রিপ্টোনাইট নামে এক মৌল পদার্থ তার শক্তিকে ক্ষতিগ্রস্ত করে এবং সূর্য থেকে সে শক্তি পায়, এরকম একটা ব্যাপার ছিল। আমি মেডিকেল ছাত্র ছিলাম ঢাকা মেডিকেল কলেজে, পরবর্তীতে বেশ কিছুদিন আমি সরকারি চাকরি করেছি এবং বেসরকারি চাকরি করেছি। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক নয়, শুধু নয়, যুগোপযোগী নয়, যে সেটাই শুধু নয়, যুগের চাহিদা মেটানোর জন্য এই শিক্ষা ব্যবস্থা মনোযোগী না। এর কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা মেডিকেল শিক্ষার সঙ্গে যারা জড়িত নন এমন অনেক মানুষের ইন্টারভেনশন এই শিক্ষা ব্যবস্থার মধ্যে আছে। যেমন যেমন আমাদের যে মন্ত্রণালয়, তার একটি ইন্টারভেনশন এখানে আছে, এবং আমাদের পুরো চিকিৎসা এবং চিকিৎসা শিক্ষা ব্যবস্থা এক ধরনের জোড়াতালি দেওয়া ব্যবস্থা। আমি জানি না আমার শিক্ষকরা এতে একমত হবেন কিনা। এটি একটি জোড়াতালিমূলক ব্যবস্থা। যেমন আপনি বেতন পান মন্ত্রণালয় থেকে, আপনি বিশ্ববিদ্যালয় থেকে বেতন পান না, কিন্তু আপনি ডিন হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এটা একটা অদ্ভুত বিষয়। এবং যে কোনো মুহূর্তে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন, কিন্তু আপনাকে কিন্তু চাইলে মন্ত্রণালয়ে ট্রান্সফার করতে পারে। আপনি যদি মেডিকেল কলেজে পোস্টিং পান তাহলে আপনি শিক্ষক, আপনি মেডিকেল কলেজে পোস্টিং না পেলে আপনি আর শিক্ষক না। এবং চাইলে পরেই শিক্ষকদেরকে নানাভাবে হ্যারাস করা যায়, এবং শিক্ষকতাকে আলাদা করে পেশা হিসেবে নেওয়ার মতো পরিবেশ এটা আসলে সিস্টেমের মধ্যে নাই।
দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে থাকবার কারণে সিস্টেম বহু মানুষকে শিক্ষকতায় রেখে দেন। আর ক্লিনিক্যাল প্রফেসররা আসলে মেডিকেল কলেজে পোস্টেড হন, তাদেরকে দিয়ে আমাদের এই সিস্টেম আসলে চিকিৎসা করায়, এবং এডুকেশন হচ্ছে এটার বাই প্রোডাক্ট। এডুকেশনের জন্য তারা আসলে এখানে ন্যস্ত হন না, তারা হাসপাতালে হাজার হাজার রোগী দেখার জন্য ব্যস্ত থাকেন, এবং তাদের যে পরিমাণ সময় রোগীর পেছনে দিতে হয়, যে পরিমাণ সময় হাসপাতালে দিতে হয়, এই সময়টা আসলে একজন মানুষের পক্ষে দেয়া খুবই কঠিন। ফলে আমাদের চিকিৎসা শিক্ষা ব্যবস্থা বলে আসলে বাংলাদেশে কিছু নাই, এবং যে শিক্ষা ব্যবস্থাটা আছে এটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থায় বাই প্রোডাক্ট হিসেবে ডাক্তার তৈরি করার পদ্ধতি। মেডিকেল কলেজ হাসপাতালগুলি সরকারের চিকিৎসা সেবাদান কেন্দ্র হিসেবে সরকার এটাকে মনে করে, এবং মেডিকেল কলেজে চিকিৎসা দেয়া না দেয়াকে তারা অনেক গুরুত্ব দেয় শিক্ষা দেয়া না দেয়ার চাইতে। এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে অতি সম্প্রতি একটি তুগলকি সিদ্ধান্তের কথা আমরা জানতে পেরেছি, যেটি হচ্ছে যে ঢাকা মেডিকেল কলেজকে ৫,০০০ বেড করা হবে। এটি নিশ্চিতভাবে মন্ত্রণালয় থেকে যাওয়া কোনো প্রস্তাব। ঢাকা শহরের মতো একটি শহর, যে শহরটি আনুভূমিকভাবে বিস্তৃত হয়ে গেছে সেই টঙ্গীর মাথা থেকে শুরু করে গাবতলী, এবং গাবতলী থেকে শুরু করে মেয়র হানিফ ফ্লাইওভারের গোড়া পর্যন্ত, সেইখানে প্রত্যেকে অসুস্থ হওয়ার পরে ৫,০০০ বেডের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে রওনা দিবেন, এটা আদৌ যুক্তিসঙ্গত কিনা এটা চিন্তার বিষয় আছে। যদি ঢাকা সিটি কর্পোরেশনের 10টা জোনাল অফিস থাকে, তাহলে 10টা জোনে 10টা আলাদা হাসপাতাল কেন হবে না? এই প্রশ্ন কিন্তু আসলে করার কোনো লোক নাই। ৫,০০০ বেডের একটা হাসপাতালে কমপক্ষে 10,০০০ স্টাফ থাকবে, এবং শুধু 10,০০০ স্টাফ না, সেই হাসপাতালে এই হাসপাতালের আনুষঙ্গিক সেবা এবং অন্যান্য কিছু প্রদান করার জন্য আশেপাশে আরো 20,০০০ লোক কাজ করবে। কারণ আমাদের হাসপাতালগুলিতে সকল ঔষধ পাওয়া যায় না, ঔষধের দোকানদারি লাগে। আমাদের হাসপাতালগুলিতে অ্যাটেন্ডেন্টরা আসেন, তারা হাসপাতালের বাইরে গিয়ে হোটেল রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করেন। হাসপাতালের অ্যাম্বুলেন্স সিস্টেম নাই, ভাড়া করা অ্যাম্বুলেন্সে করে রোগীরা এখানে আসা যাওয়া করে, যে অ্যাম্বুলেন্সগুলি আসলে অ্যাম্বুলেন্স না, মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স রূপান্তরিত করা হয়েছে। এবং মূলত ভাড়া খাটা মাইক্রোবাসগুলি যখন প্রায় অচল হয়ে পড়তে শুরু করে, তখন সেগুলিকে অ্যাম্বুলেন্সে পরিণত করা হয়। ফলে এইরকম একটা স্বাস্থ্য ব্যবস্থায় ৫,০০০ বেডের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করার যে চিন্তা, এই চিন্তাটাই একটা ত্রুটিপূর্ণ চিন্তা। এবং সেইখানে অলরেডি একটা বার্ন ইউনিট আছে, যেটা এশিয়ার সবচেয়ে বড় বার্ন হাসপাতাল। এটার যে ইমার্জেন্সি, এখনই সেইখানে প্রতিদিন সারা বাংলাদেশের ইমার্জেন্সি এসে হাজির হয়। ফলে এই ৫,০০০ বেডের হাসপাতাল না করে এইটাকে ১,০০০ বেডের 5টা কিংবা 500 বেডের 10টা হাসপাতাল করা অনেক বেশি যৌক্তিক সিদ্ধান্ত হতো। কিন্তু এই ধরনের অযৌক্তিক সিদ্ধান্ত দিয়ে আমাদের পুরো চিকিৎসা ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা ভরপুর। আমাদের এখানে যে কমিউনিটি মেডিসিন বই পড়ানো হয়, সেই কমিউনিটি মেডিসিনের বইয়ে মূলত আমাদের অসুখের চাইতে ওয়েস্ট নাইল ফিভারের কথা বেশি থাকে, এবং আমাদের ছেলে মেয়েরা ওয়েস্ট নাইল ফিভার কি, তারপরে সিটসি ফ্লাই কি, এইগুলা নিয়ে অনেক বেশি পড়াশোনা করে এবং সেগুলোর পরীক্ষা দেয়। আমাদের এখানে কোশ্চেন সেট কিভাবে করতে হয়, ভাইবা কিভাবে নিতে হয়, অর্থাৎ একজন শিক্ষককে শিক্ষকতার যে ট্রেনিং, সেই ট্রেনিং দেওয়ার কোনো ব্যবস্থা নাই। মেডিকেল এডুকেশনের আলাদা ডিগ্রি থাকা উচিত, যেমন অন্যান্য ক্ষেত্রে বিএড এমএড ডিগ্রি আছে, অন্যান্য ক্ষেত্রে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা বিষয়ক এবং এডুকেশন বিষয়ক আলাদা ডিগ্রি আছে, আমাদের এখানে নাই। এবং সবচেয়ে অদ্ভুত হচ্ছে আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট। সারা পৃথিবীর প্রথম 20টা মেডিকেল বিশ্ববিদ্যালয় যদি আপনারা যান, তাহলে দেখবেন যে সেইখানে যে বিশ্ববিদ্যালয়গুলি আছে, সেগুলি আসলে মাল্টি ফ্যাসেটেড, মাল্টিপল সাবজেক্টের ইউনিভার্সিটি, যেমন হার্ভার্ড ইউনিভার্সিটি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, কারোলিনস্কা ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইয়েল ইউনিভার্সিটি, ইম্পেরিয়াল কলেজ লন্ডন, এইখান থেকে আমার বোনই পিএইচডি করেছে পেট্রোলিয়ামে, এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। এগুলি হচ্ছে সেরা মেডিকেল স্কুল আছে তাদের, এইভাবে চিন্তা করা হয়। এর মধ্যে জন হপকিন্স কেবলমাত্র মূলত অধিকার, এবং কারোলিনস্কা ইনস্টিটিউট, এই দুইটা হচ্ছে মূলত মেডিকেল সাবজেক্টের। কিন্তু আমাদের এখানে আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কোনো আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি দেয় না, শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দেয়। এবং আমাদের মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি পিএইচডি ডিগ্রি পাওয়ার কথা, পিএইচডিও ঠিক মতো দেয় না। পিএইচডি করতে আমাদের ডাক্তাররা বিদেশে চলে যান অধিকাংশ ক্ষেত্রে। ফলে আমাদের যে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনসেপ্ট, এটার মধ্যে এক ধরনের আমলাতান্ত্রিক জটিলতা আছে, এবং এই এত সব জটিলতা নিয়ে যে শিক্ষা ব্যবস্থাটা তৈরি হয়েছে, এই শিক্ষা ব্যবস্থা মূলত শিক্ষকদেরকে এবং ছাত্রদেরকে হতাশ করে ফেলে, যেটা
আমাদের ইমরান স্যার এবং আতিক স্যার দুইজনই বলেছেন, আমাদের যারা শিক্ষক শিক্ষা প্রদানের ক্ষেত্রে, কারিকুলাম তৈরির ক্ষেত্রে, পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তাদের মতামত অধিকাংশ ক্ষেত্রে অবহেলিত থেকে যায়। এবং শুধু অবহেলিতই থাকে না, মেডিকেলের শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে মেডিকেল কলেজকে পরিচালিত করতে হবে। এইখানে মেডিকেল এবং মেডিকেল হাসপাতালটা হবে সাপোর্টিং টু দি মেডিকেল কলেজ। এখানে উল্টাটা, এখানে হচ্ছে ইন্টার্নি তৈরি করে হাসপাতালে পাঠানোর জন্য মেডিকেল কলেজকে ব্যবহার করা হয় মূলত, কিন্তু মেডিকেল হাসপাতালটিকে ঘিরে আসলে মেডিকেল কলেজ, উল্টাটা হওয়ার কথা ছিল। যাই হোক, আমরা এই সমস্যাগুলির কথা যেহেতু জানতে পেরেছি, আমি প্রফেসর আতিকুল হককে এই প্রশ্নটা করতে চাই যে এই সমস্যাগুলি থেকে আসলে মুক্তি পাওয়ার উপায় কি। যেমন আমাদের দেশে ভালো জার্নাল নাই, এই কথাটি বলা হয়েছে, রিসার্চের ভালো সুযোগ নাই এবং মেডিকেল কলেজগুলিতে ভালো ল্যাবরেটরি নাই। বেসিক সাবজেক্টের চিকিৎসক এবং শিক্ষক দুইটাই পাওয়া যাচ্ছে না। অ্যানাটমি, ফিজিওলজি, ফার্মাকোলজি সেইভাবে ছেলে মেয়েরা পড়ছেন না। প্যাথোলজিতেও কম যাচ্ছেন এবং ফরেনসিক মেডিসিন খুবই অবহেলিত। দেশে ক্রাইমের সংখ্যা বাড়ছে, ক্রিমিনালের সংখ্যা বাড়ছে, কিন্তু ফরেনসিক মেডিসিন সাবজেক্ট হিসেবে খুবই অবহেলিত। এবং এই এই বিষয়গুলি নিয়ে আসলে কি করা যেতে পারে, আমি একটু প্রফেসর আতিকুল হক স্যারের কাছ থেকে জানতে চাই। অনেক ধন্যবাদ স্যার। আমি বলবো যে আসলে আমাদের একটা ব্যাপক একটা আমূল পরিবর্তনের প্রয়োজন, এবং আমার মনে হয় এটা করোনাও কিন্তু আমাদেরকে প্রমাণ করে দিয়েছে যে আমাদের চিকিৎসা স্বাস্থ্য ব্যবস্থাটা কতখানি ভঙ্গুর এবং কতখানি অপর্যাপ্ত সত্যিকার প্রয়োজনের তুলনায়। কাজে একটা বিশাল পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তনটা অবশ্যই হতে হবে একটা বৈপ্লবিক পরিবর্তন। এর মধ্যে সেই বৈপ্লবিক পরিবর্তনে যেমন চিকিৎসকরা জড়িত থাকবেন, ঠিক তেমনি সরকারের সংশ্লিষ্ট হতে হবে এবং অন্যান্য মানে স্টেক হোল্ডার্স যারা, যেমন আমাদের রোগী, তাদের প্রতিনিধি, তাদের সবারই এর মধ্যে সংযুক্ত হতে হবে। এতে বিদ্যমান স্বাস্থ্য কাঠামো, বিশেষ করে আমি বলবো সরকারি যেটা পাবলিক সেক্টর, তার উপর অবশ্যই জোর দিতে হবে। আমার মনে হয় যে এটাও কিন্তু করোনাকালে প্রমাণিত হয়েছে যে প্রাইভেট সেক্টরটা খুব বেশি কার্যকর সেক্টর না। প্রাইভেট সেক্টরের স্বাস্থ্য সেবাটা মূল লক্ষ্য না, প্রাইভেট সেক্টরের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন। কাজেই আমাদের মূল স্বাস্থ্য কাঠামোটা নির্ভর করবে পাবলিক সেক্টরের উপরে। সেখানেও আমাদের আমি যেমন বলেছি কারিকুলামের পুনর্বিন্যাস, তেমনি আমাদের টোটাল মোডাস অপারেন্ডির একটা পুনর্বিন্যাসের প্রয়োজন আছে। এবং তার পাশাপাশি সেখানে আমি বলবো তার অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা, ট্রান্সপারেন্সি সৃষ্টি করা, এবং তার মধ্যে আমাদের সত্যিকার অর্থে সঠিক গুড গভর্নেন্স, এই জিনিসগুলো চালু করার প্রয়োজন। মানে আমাদের একটা বিশাল পরিবর্তন লাগবে। এটার জন্য আমাদের প্রয়োজনে সেমিনার করা, এবং সেমিনার করে পরিবর্তনের জন্য আমাদের আলটিমেট মিশনটা কি হবে, ভবিষ্যৎ স্বাস্থ্য কাঠামোর চেহারাটা কেমন হবে, এবং তার জন্য আমাদের রোড ম্যাপটা কি হবে, এই জিনিসগুলো পুরোপুরি পরিষ্কারভাবে পোট্রে করা উচিত হবে। প্রফেসর ইমরান স্যার, আপনার কাছে আমার প্রশ্ন যে খুবই গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টগুলি আমরা লক্ষ্য করেছি যে আমরা আপনি যেটা বলেছিলেন যে মার্কেট ফোর্সেস এবং এক্সটার্নাল ফোর্সেস এর প্রভাবের কারণে আমাদের এখানে সেভাবে বিকশিত হচ্ছে না। যেমন আমি ফরেনসিক মেডিসিনের কথা এই জন্য উল্লেখ করতে চাই যে সারা পৃথিবীতে ফরেনসিক মেডিসিনে যারা পড়াশোনা করেন তাদের চাকরির সুযোগ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে হয়ে থাকে। করোনার বলে একটা পোস্ট আছে এবং পুলিশের সঙ্গে পোস্টমর্টেমের একটা সম্পর্ক থাকে। আমাদের এখানে দেখা যায় আমাদের যিনি টিচার ফরেনসিক মেডিসিনের, তিনিই গিয়ে পোস্টমর্টেম করেন এবং মেডিকেল কলেজগুলির উপরে এক্সট্রা দায়িত্ব হিসেবে মর্গকে সংযুক্ত করে দেওয়া হয়েছে এবং সিটি মর্গ বলে আলাদা কোনো কিছু নাই। মেডিকেল কলেজের মর্গই হচ্ছে সিটি মর্গ। তো এই ধরনের বিষয়গুলিকে কবে আমরা আলাদা করতে পারবো, যেখানে আমরা একাডেমিক পড়াশোনা করব আমাদের মেডিকেল কলেজের মর্গে, আর সিটি মর্গ ক্রাইম হ্যান্ডেল করবে? তো এইটা আমরা আসলে কবে থেকে করতে পারবো? একটু আগেরটা আতিকের সাথে আগের প্রশ্ন একটু অ্যাড করতে চাই, কিভাবে চেঞ্জ করা যাবে। ওয়েল, চেঞ্জ করা যাবে, ক্রিটিক্যাল মাস অফ কমিটেড পিপল লাগবে, তারা বসে বসে ভাবনা চিন্তা করে কতগুলো ডকুমেন্ট তৈরি করবে ডিফারেন্ট এরিয়া। তো প্রথম কাজটা হবে সার্ভিস থেকে এডুকেশনকে আলাদা করতে হবে। এবং ডক্টর তুষার
কথা আমি বলি যে ওই কোয়েশ্চেনটা যেটা আসছে, nowhere in the world undergraduate education is nourished at the lap of postgraduate education. এই জন্য আমি কথাটা বলেছিলাম খণ্ডিত বিশ্ববিদ্যালয়, ওই যে নাকের বদলে নরুন পেলাম সেটা নিয়ে আমরা দেই দেই করতেছি। আমাদের প্রথম কাজটা মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, এবং আই থিঙ্ক এই যে বিডিএফ ইজ এ ভেরি গুড ফোরাম। আমরা কতগুলা ডকুমেন্ট তৈরি করতে পারি, ডকুমেন্ট কিভাবে কাজে লাগে তার একটা ফ্যান্টাস্টিক এক্সাম্পল দেই। হ্যাভ ইউ এভার ভিজিটেড এফডিএস এর প্রোগ্রাম করতেই স্যার? হ্যাঁ, আপনি এফডিএস এর ফাউন্ডিং মেম্বার স্যার? অলরাইট, আমি একটা মেম্বার বোধহয়, আমি আমার নাম্বার আছে, আই হ্যাভ গট এ নাম্বার। টোকিও ইউনিভার্সিটির একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট অফ হেলথ স্টাডিজ। ওরা কিচ্ছু করে না, ওরা প্রতিটা দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে কতগুলো পলিসি ডকুমেন্ট বানায়। এখন যখন ওয়ার্ল্ডে যখন এই পলিসি ডকুমেন্ট আর কিচ্ছু করে না, সব রিসার্চ ওয়ার্কার। ওরা করে কি, যখনই কোনো দরকার লাগে দে কম্পিট উইথ দ্য টেন্ডার, তাদের ডকুমেন্ট। সেকেন্ড থিং আমি যেটা বলি কিভাবে এটা করতে হবে, যেটা আজকে প্রশ্নের উত্তর, যে বিজনেস, ট্রেড, কমার্স, এথিক্স এন্ড আউটকাম মিলাতে হবে। আমি একটা এক্সাম্পল দেই। আজ থেকে 15 বছর আগে দুজন জুলজির রিসার্চ ওয়ার্কার সুন্দরবনের বাঘের উপর স্টাডি করেছে 550 দিন। তারা বের করেছে, স্টাডি করে ন্যাশনাল জিওগ্রাফিতে এসেছিল, যে আগামী কয়েক দশকের পর রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে না। সো তাদের এটা ফান্ডিং হলো, ফান্ডিং এটা লিঙ্কড হলো, কি করলো তারা, ওই সুন্দরবনের বাঘের জার্ম সেল গুলা প্রিজার্ভ করলো, যে আজ থেকে 30 বছর পরে যখন সুন্দরবনের থাকবে না, স্যার নেটওয়ার্ক আবার সমস্যা হচ্ছে। রয়্যাল in this way these have been integrated. আমাদের কতগুলো সিরিজ অফ ডকুমেন্ট বানাতে হবে, দেন উই হ্যাভ টু ডিসামিনেট। এছাড়া হবে না, এছাড়া হবে না, কোনোভাবেই করা যাবে না। এটা আমরা তৈরি করে ডিসামিনেট করি, এটাকে বলে ডাইনামিক সোশ্যাল মুভমেন্ট আমরা ডেভেলপ করতে পারি, হবেই হবে। আর সেকেন্ড থিং হলো আমাদের এক্সপেরিমেন্ট করার উপায় নেই। আমাদের সাথে দুইটা হাইব্রিড মডেল আছে, AIMS, আরেকটা আছে মাইডেল ইউনিভার্সিটি। এই দুইটা মডেল নিয়ে আমরা স্টাডি করি, এন্ড দেন আমরা আমাদের মডেলটা তৈরি করতে পারবো। আমরা রেডি, এখন পারবো না, আমরা এখন সময় অনেক চলে গেছে। আর ওই যে 1000 বেডের কথা যে বলা হলো, 5000 বেডের, এই ব্যাপারে আমি একটা কমেন্ট করি। ওয়ার্ল্ডে বলা হয় 5টা ম্যানেজমেন্ট হলো টপ ম্যানেজমেন্ট। নাম্বার 1 ইজ ওয়ার ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট। দিজ আর টাফেস্ট ম্যানেজমেন্ট। 5000 বেড, 500 বেড ইজ দ্য আপার লিমিট ফর এনি হসপিটাল। আমরা কি পাগলের রাজত্বে আমরা আসছি নাকি? আমরা তো জানি না, কোনো রেশিও কিছুই জানি না, কিন্তু আমরা সবাই ইয়েস যেটাই ঘটুক আসলে মূল বিষয় হচ্ছে যে এই 5000 বেডের জন্য যদি আমাদের 2500 বা 2000 ডাক্তারও থাকে, তাহলে এদের গাড়িগুলো গিয়ে সকালবেলা ঢুকবে এই হাসপাতালে। কোথায় দিবে? এটাকে চিন্তা করছে নাকি? এই 2000 চিন্তা করলে ঢাকায় ফ্লাইওভারে ডানকে বামে দিত না, বামকে ডানে দিত না, ওই চিন্তা করা ওই বিষয় নাই তো। যাই হোক, তারা করছে আমরা এই থেকে সরে যাই। আরেকটা নিচু মানের চিকিৎসা দেওয়ার একটা বিশাল দৈত্যাকৃতি আখড়া হবে। এবং এইটা আমি নিশ্চিত যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প তৈরির যে মন্ত্রণালয়ের এক ধরনের প্রবণতা আছে, এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে হাজার হাজার কোটি টাকার প্রকল্প তৈরির এক ধরনের অভ্যাস হয়েছে, সে অভ্যাসের বশবর্তী হয়ে তারা এই ধরনের একটা অদ্ভুত চিন্তা করেছেন। যেহেতু আমি হসপিটাল ম্যানেজমেন্টে পড়াশোনা করেছি, আমি জানি যে হসপিটাল, এই 5000 বেডের হসপিটাল ম্যানেজ করা এটা আসলে অত্যন্ত দুরূহ। যেখানে এখনই একটা হাসপাতালকে ভালো করে ম্যানেজ করতে পারছে না, এটাকে 5000 বেডে নিয়ে যাওয়াটা মানে হচ্ছে এটাকে আরো খারাপ করে দেওয়া। তো যাই হোক, আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্যে থাকি, এই ব্যাপারে লাস্ট লাইন, there is an American aphorism, no one does nothing for anything. 5000 বেড, এটা নাথিং না, সামথিং এন্ড এনিথিং।
আমরা যে শিক্ষা ব্যবস্থার যে আলাপের মধ্যে ছিলাম, এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য একটি একটি প্রস্তাব আমরা দুজনের কাছ থেকে পেয়েছি, প্রফেসর সৈয়দ আতিকুল হক এবং প্রফেসর ইমরান বিন ইউনুস। একটি কমিটি বা একটি দল তৈরি করার, যে দল চিন্তা করে একটি কার্যকর প্রস্তাব তৈরি করবে, যে প্রস্তাবটিকে নিয়ে তারা সামনের দিকে এগোবে। তো যদি এই ধরনের একটি আয়োজন এফডিএসআর এর তরফ থেকে করা হয়, আমি কি স্বনির্বন্ধ অনুরোধ করতে পারি কিনা যে আপনারা দুইজন এর মধ্যে থাকবেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে এবং নেতৃত্ব দিয়ে এই কাজটি করতে সহায়তা করবেন। কারণ আমরা যে বিষয়টি উপলব্ধি করেছি সেটি হচ্ছে যে যখন সিস্টেমের ভেতর থেকে কোনো কথা বলা সম্ভব হয় না, তখন সিস্টেমের বাইরে থেকে আসলে কথা বলতে হয়। এবং এটাই হচ্ছে আসলে সুপারম্যান এবং স্পাইডারম্যানের অবস্থা। এই আণবিক প্রভাবের কারণে এরা আসলে মানুষ থেকে দূরে সরে গিয়েছে, ঠিক মানুষ থাকে নাই, এবং যে কারণে তারা আসলে বাইরে থেকে সিস্টেমকে প্রভাবিত করতে পারে। তা আমরা কি আপনাদের কাছ থেকে এই সহায়তাটাকে এবং আপনাদের বিষয়টিকে আশা করতে পারি কিনা, এটা আপনাদের আমরা অনুরোধ জানাতে চাই। কারণ ধন্যবাদ তুষার, Take আমি আগ্রহী থাকব। যদিও আমার একটা প্রশ্ন থেকেই যাবে, যেমন আমাদের এই যে করোনা এই প্যান্ডেমিকটাকে ম্যানেজমেন্টের জন্য কিন্তু আমাদের ডিজি অফিস থেকে প্রচুর ডকুমেন্ট তৈরি করা হয়েছে, ন্যাশনাল গাইডলাইন্স আছে বিভিন্ন বিষয়, কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এই গাইডলাইন গুলো কেউ ফলো করে না। কিন্তু এখনো কিন্তু আমরা ডাক্তাররা করোনার মাইল্ড রোগীদেরকে ৮০ ওষুধ দিচ্ছি, কখনো কখনো ১০-১২টা ওষুধ একটা প্রেসক্রিপশনে থাকে। আমাদের কিন্তু ওগুলো কাজী গরু কেতাবে আছে, গোয়ালে নাই, এই ব্যাপার হয়ে যাচ্ছে। কাজেই এই ডকুমেন্ট গুলো যে লেখা হবে, সেগুলো কাজে বাস্তবায়িত হওয়ার পথে বাধাগুলো কি এবং সেই বাধাগুলো কিভাবে অপসারণ করতে হবে, এটাও কিন্তু আমাদের দরকার হবে। মূলত যেটা ঘটে সেটা হচ্ছে যে এই কাজগুলি যারা করেন, চিন্তার কাজটা, তারা অ্যাক্টিভিজমটা করতে পারেন না, কারণ তারা চিন্তার মধ্যে থাকেন। কিন্তু এই কাজের সঙ্গে আসলে অ্যাক্টিভিস্টদেরকে যুক্ত করতে হয়, যারা এই কাজগুলিকে নানাভাবে চাপ সৃষ্টির মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। এবং সেই অ্যাক্টিভিজমের জায়গাটিতে আসলে এফডিএসআর কাজ করতে চায়, কারণ আমরা ডাক্তারদের অধিকার, ডাক্তারদের দায়িত্বশীলতা, রোগীদের অধিকার, রোগীদের দায়িত্বশীলতা এবং একটি আদর্শ চিকিৎসা ব্যবস্থা তৈরি করার যে চেষ্টা, সেই চেষ্টাটা আসলে এফডিএসআর থেকে করতে চাই। এটি একান্তই পেশাজীবীদের একটি উন্নয়নমূলক সংগঠন। আমরা মূলত চাই যে পেশাজীবীরা তাদের নিজেদের উন্নয়নের মাধ্যমে মানুষকে আরো উন্নততর সেবা প্রদান করবে। ফলে আমার মনে হয় যে অ্যাক্টিভিজমকে আমরা বাইরে থেকে যুক্ত করব, কিন্তু চিন্তার জায়গাটিতে আসলে আপনাদের মতো অভিজ্ঞ এবং আপনাদের মতো জ্ঞানী মানুষদের প্রয়োজন, যারা প্রকৃত অর্থে একটি নির্ভুল বা প্রায় নির্ভুল একটি চিন্তা আমাদেরকে উপহার দিতে পারবেন, যেটি নিয়ে আমরা সামনের দিকে এগোতে পারবো। আমি আরেকটা প্রশ্ন করতে চাই এবং এরপরে আমি ফ্লোর আসলে খুলেই দিতে চাই। আমাদের মধ্যে প্রফেসর প্রদীপ আছেন, আমাদের সঙ্গে আমাদের এফডিএসআর এর মহাসচিব শেখ আব্দুল্লাহ মামুন আছেন। আমরা অনেকটা সময় নিয়ে ফেলেছি আপনাদের কাছ থেকে। সেটি হচ্ছে যে আন্ডার গ্রাজুয়েট ছেলে মেয়েরা যখন পড়াশোনায় যায়, তারা কেবলমাত্র পড়াশোনাই করে, কিন্তু এই পড়াশোনার মধ্যে ক্যারিয়ার নিয়ে তাদেরকে কিছু বলা কিংবা তাদের ভবিষ্যৎ কেমন হতে পারে এই নিয়ে কোনো ধারণা দেওয়া, তাদের সরকারি এবং বেসরকারি চাকুরি ক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং অসুবিধা ফেস করতে হতে পারে সেটি, এবং যে মেডিকেল জুরিসপ্রুডেন্স পড়ানো হয়, সেই মেডিকেল জুরিসপ্রুডেন্স অত্যন্ত পুরনো এবং এর সাথে বর্তমান বহু আইন এবং ব্যবস্থার এক ধরনের সাংঘর্ষিক জায়গাও আছে। তো আমরা কি এরকম করতে পারি কিনা যে আমাদের মেডিকেল কলেজগুলিতে আমাদের আন্ডার গ্রাজুয়েট লেভেলে ছেলে মেয়েদেরকে কর্মজীবনের জন্য প্রস্তুত করার লক্ষ্যে পরীক্ষাও না হোক কিন্তু কোনো কোর্স চালু করা সম্ভব কিনা, যেখানে তারা কমিউনিকেশন এবং এই সোশ্যাল ইন্টারাকশন সম্পর্কে তারা ধারণা পাবে এবং সিস্টেমের সঙ্গে কিভাবে ইন্টারাক্ট করতে হয় এই বিষয়ে ধারণা পাবে। এটার কোনো পরীক্ষা না হোক, কিন্তু আসলে তাদের কোনো নলেজই থাকে না। তারা যখন চাকরি ফেস করতে যান, তখন তারা তাদের নিজেদের কি অধিকার সেটাও কিন্তু তারা আসলে জানেন না। অনেক ধন্যবাদ তুষার। আসলে এগুলোকেই তো বলা হয়, যেটা আমি আগেই বলেছিলাম, সফট কম্পিটেন্সিস বা জেনেরিক কম্পিটেন্সিস বলে বলা হয়, এবং তার মধ্যেই এসে যায় এথিক্স, হিউম্যানিজম এবং প্রফেশনালিজম, এই বিষয়গুলো তার মধ্যে আসে। আমি বলবো যে এগুলো আসলে কিন্তু পরীক্ষারও অন্তর্ভুক্ত হওয়া উচিত। এগুলির জন্য থিওরি, তাত্ত্বিক প্রশিক্ষণ, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন,
এবং অ্যাসেসমেন্ট সবগুলোই কিন্তু দরকারি জন্য। এবং এটাও ঠিক যে এগুলো কিন্তু করতে হবে ক্লিনিক্যাল কনটেক্সটে। এই জিনিসটা এটা আমাদের কারিকুলামের মধ্যে অত্যন্ত ইন্টিগ্রেটেড আকারে এগুলি দেওয়া উচিত। আমি একটু অ্যাড করি, ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্রুপ 3টা বই পাবলিশ করেছে আজ থেকে 15-20 বছর আগে। এটা চলছে, হাউ টু ডু ইট। আই থিংক ইউ গট ইট, হাউ টু ডু আমার ইট। কাছে আছে হাউ টু ডু ইট। জি, এই যে 3টা সিরিজ, এটা খুবই ইম্পর্টেন্ট। বলেছে যে মেডিকেল কারিকুলামে অনেক কিছু করা যায় না, কিন্তু তখন এই জিনিসগুলো শিখতে হবে। যেটা ডক্টর তুষার যে পয়েন্টটা রেজ করেছে, এফএসডিএসআর কিন্তু একটা বিরাট একটা বডি হয়ে দাঁড়াচ্ছে। এটা করতে পারে কি স্টুডেন্ট গুলাকে ওরিয়েন্টেড করতে পারে। যেমন আমি চিটাঙ্গে একজন ইনকাম ট্যাক্স কমিশনার, উনি স্টার্ট করেছেন বিসিএস কোচিং। ইট ইজ সো ওয়ান্ডারফুল প্রোগ্রাম। এখন অনলাইনে কোচিং চলছে, এবং আই এম অলসো ওয়ার্কিং অ্যাজ এ কম্পোনেন্ট এন্ড অ্যাডভাইজার অফ দ্যাট। এটা আমরা কি করতে পারি, শেপিং দ্য মাইন্ড, তাদের মাথায় কিছু নাইয়ের জায়গায় কিছু জিনিস ঢুকাতে পারি, যতদিন না আমরা ইনস্টিটিউশনাল করতে পারছি। দ্যাটস হোয়াট এটা এই ছেলেটা যখন জানবে। যেমন আমার কাছে সবচেয়ে অবাক লাগে, ইন্টার্নশিপের সময় একটা সময় দিছে ওরিয়েন্টেশনের। এই ওরিয়েন্টেশনের যে সময়টাতে সবাই খালি বড় বড় বক্তৃতা দেয়, করতে হবে উচিত অনুচিত, কিন্তু ওইখানে সবচেয়ে আসল জিনিসটা দরকার যে আমাদের কি কি ফর্মস আছে, কোন ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে, রেজিস্ট্রিটা কিভাবে রাখতে হবে, ফর্মগুলোর কি কি ভ্যালু, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ফর্ম। ফিসক্যাল ফর্ম আছে, ক্লিনিক্যাল ফর্ম আছে, লিগ্যাল ফর্ম আছে। যেন আমাদের একটা ডিসচার্জ সার্টিফিকেট আজ পর্যন্ত পেলাম না যে অ্যাপ্রোপ্রিয়েট। সো এই জিনিসগুলো তো ওইখানে দিতে পারে যে আমরা এটার মধ্যে এটা একটা অ্যাডভোকেসি করতে পারি যে মেডিকেল কলেজে যখন ইন্টার্নশিপ শুরুতে, প্রদীপ তো বোধহয় রিটায়ার করে গেছে না, ইন্টার্নশিপের শুরুতে যে 2 দিন সময় দেওয়া হয় ওরিয়েন্টেশনের জন্য, এই জিনিসগুলোকে কাজে লাগাতে পারে। সময় তো দেওয়া আছে, তখন তো তারা অনেক অনেক বেটার হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসগুলো আমার মনে হয় এফএসডিএসআর আইডেন্টিফাই করে। মেবি উই ক্যান টেক সাম রিকমেন্ডেশন ফ্রম টুডেজ মিটিং। এতটা সময় দিলাম যে আমরা একটু রিভিউ করব আমাদের কারিকুলাম, আমরা প্রফেশনালিজমের দিকে এগিয়ে যাব, আমরা ডেফিসিট গুলা বের করব। আগামী দিনের জন্য আমরা কম্পিটেন্ট ডক্টর কিভাবে তৈরি করা যায়, সেফ ডক্টর ফর দি নেশন and scientist for the nation, এই থিমটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। কেউ তো ডাক শুনে না আসুক, একলা চলরে তৈরি করি আমরা ডকুমেন্ট। লেট আস ডু ইট ফার্স্ট। তার একটা এক্সাম্পল লাস্টে, আমি তো স্যার লাস্টে দিই। Y2K নিয়ে হয়তো খুব হইচই হয়েছে না, Y2K এই জিনিসটা মাথায় দেখছিল টোকিও ইউনিভার্সিটির একটা ছেলের মাথায় আন্ডারগ্রেড। হায় হায়, কম্পিউটারে তো লাস্ট 2 ডিজিট দিয়ে ইয়ার হয়, যখনই 00 হবে সব 100 বছর আগে চলে যাবে। এন্ড জাস্ট থিঙ্ক অফ এই ডেট দিয়েই তো সমস্ত নেটওয়ার্কিং, এয়ারলাইন সব চলছে। সে তার অফিসারের কাছে গিয়ে বলল কি ব্যাপার, এবার তুমি সমাধান বের করো। একটা গ্রুপ বের করলো Y2K প্যাচ। তারা এই প্যাচ বিক্রি করে মিলিয়ন মিলিয়ন ডলার কাজ আর্ন করেছে টোকিও ইউনিভার্সিটি। তো ইন দিস ওয়ে সায়েন্স, বিজনেস, এথিক্স, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড সবগুলোকে একসাথে অ্যালাইন করছে। আমরা পাচ্ছি না কেন? হয় না, আমরা জানি না। আমরা কেন পারছি না এটা আসলে আরেকটা অনুষ্ঠানের আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। কিন্তু আমরা আমাদের না পারার একটি বড় কারণ হচ্ছে যে প্রফেশনাল জগতের যে লিডারশিপ সেটা প্রফেশনালদের হাতে নাই। এবং আমরা এই বিষয়টি দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছি যে আমাদের যারা প্রফেশনাল ক্ষেত্রে লিডারশিপে আছেন তাদের লয়ালটি টু দ্য প্রফেশন ইজ লেসার দেন দি লয়ালটি টু দি পলিটিক্স, এবং তারা মূলত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে পেশাগত সিদ্ধান্তগুলি নিয়ে থাকেন বলে এই সিদ্ধান্তগুলি অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে থাকে। আমরা কথা না বাড়াই, আমি এহসানের কাছে চলে যেতে চাই। এহসান, অনুষ্ঠানের বাকি অংশে আমি জানি যে আমাদের সঙ্গে যারা যুক্ত আছেন, আমাদের সঙ্গে প্রফেসর ডক্টর সোহাইলুল আছেন, আমাদের সঙ্গে প্রফেসর প্রদীপ আছেন, এবং আমাদের সঙ্গে আমাদের এফডিএসআর এর মহাসচিব আছেন। আমি এহসানকে অনুরোধ করছি, এহসান। হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, আপনাকে অনুরোধ করছি অনুষ্ঠানের বাকি অংশে তাদের বক্তব্যগুলি পরিচালনা করার জন্য। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আসলে আমাদের দুজন অতিথিকে, আজকে তাদের সঙ্গে আমাকে
এখানে যুক্ত থাকার সুযোগ পেয়েছি সেই জন্য, এবং এফডিএসআর আশা করছি যে অতি দ্রুত এই কাজটি শুরু করবে, যে আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার, মেডিকেল শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং মেডিকেল প্রশাসনের সংস্কার, এই দুটি বিষয়ে যে সুনির্দিষ্ট প্রস্তাবনা, সেই প্রস্তাবনা আমরা তৈরি করতে চাই এবং আমরা তৈরি করে যথাযথ জায়গায় পৌঁছে দিতে চাই। শোনা না শোনা সিদ্ধান্ত গ্রহণকারীদের বিষয়, কিন্তু আমরা যে চুপ করে থাকি নাই এই বিষয়টি আমরা আসলে বলতে চাই, এবং আমরা সঠিক সময়ে সঠিক প্রস্তাব দিয়ে বিষয়টিকে লিপিবদ্ধ করে রাখতে চাই, যাতে 10 বছর 15 বছর পরে হলেও এটি লিপিবদ্ধ থাকে যে একটি নির্দিষ্ট সময় আমরা সঠিক কথাগুলি বলেছিলাম। যেমন বাঘের জার্ম সেল প্রিজার্ভ করা হয়েছে, এবং এই বিষয়টাই খুব অদ্ভুত। এই বাঘ ধ্বংস করছে বিজ্ঞান, এই বাঘকে বাঁচানোর চেষ্টা করছে বিজ্ঞান। আমাদের মেডিকেল ব্যবস্থায় নানা ধরনের অ্যানোম্যালিস তৈরি হয়েছে, যার মধ্যে প্রাইভেট চিকিৎসা ব্যবস্থা, যেটি কোনো ধরনের হেলথ কেয়ার ফিন্যান্সিং এর সুযোগ ছাড়াই তৈরি হয়েছে। এই দেশে কোনো মেডিকেল ইন্স্যুরেন্স নাই, কিন্তু অত্যন্ত কস্টলি প্রাইভেট মেডিকেল ইনস্টিটিউটস তৈরি হয়েছে, যেখানে মানুষকে ব্যক্তিগত পয়সায় চিকিৎসা নিতে হয়, এবং যার ফলে সেটিকে সকলে অ্যাভেল করতে পারে না। এবং এর পাশাপাশি আমাদের এখানে প্রাইভেট মেডিকেল কলেজ তৈরি হয়েছে, যে মেডিকেল কলেজগুলিতে অনেক বেশি পয়সা দিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করতে হয়, ফলে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে। সরকারি মেডিকেলে পড়লে কম পয়সা লাগে, বেসরকারিতে বেশি, কিন্তু লেখাপড়ার মানের কথা চিন্তা করলে অনেক বেসরকারি মেডিকেল কলেজে মানের যে অবস্থা সেটি সরকারি বেসরকারি বহু মেডিকেলের চাইতে খারাপ। যেমন কিছুদিন আগে আমরা শাহ মখদুম মেডিকেল কলেজ দেখেছি, তার আগে একটি দেখেছি আমরা নাইটিঙ্গেল মেডিকেল কলেজ, এবং এখনো বেশ কিছু মেডিকেল কলেজ নিয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে। ফলে এই যে একটি জগা খিচুড়ি অবস্থা তৈরি হয়েছে আমাদের দেশে, এটি ভবিষ্যতের জন্য কোনো ভালো ফলাফল বয়ে আনবে না। এস্তান, আমি আপনার কাছে চলে যাই, অনুষ্ঠানের বাকি অংশে আপনি উপস্থাপনা করবেন, আমি আছি আপনার সাথে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আব্দুল তুষার ভাই। আমরা এখন একদম শেষ করছি, শেষের দিকে আসছি। আমাদের মাঝে আছেন প্রফেসর সোহেলুল ইসলাম স্যার। উনার হাত ধরে দুটি মেডিকেল কলেজ উনি বলতে গেলে হাত ধরেই মেডিকেল কলেজগুলা দাঁড়িয়েছে। প্রথমটা হচ্ছে কক্সবাজার মেডিকেল কলেজ, উনি ছিলেন ওটার ফাউন্ডার কোঅর্ডিনেটর, এবং উনি সেই সঙ্গে পরবর্তীতে নোয়াখালী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ছিলেন। উনি দুইটা নতুন মেডিকেল কলেজের বেড়ে ওঠা দেখেছেন খুব কাছ থেকে। আমি স্যারের কথা শুনে তারপর আমরা আজকের মানে প্রোগ্রামের শেষের দিকে চলে যাব। Professor Sohelul Islam, sir, please. Yes, respected Chairperson Professor Said Atikul Haq and Honorable Learned Speaker Professor Emran bin Yunus, today's panelist, my friend Professor Pradeep, and a celebrity person, our member of our family, Dr. Abdul Tushar. In fact, I am happy to get this chance to speak something in this great occasion, because I can share some experiences of the establishment of the newly formed medical colleges. 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় 3টা মেডিকেল কলেজ একসাথে শুরু হয়। একটা কক্সবাজার মেডিকেল কলেজ, নোয়াখালী মেডিকেল কলেজ, পাবনা মেডিকেল কলেজ। আমি 2008 সালে ফার্স্টেই কক্সবাজার মেডিকেল কলেজের ফাউন্ডার কোঅর্ডিনেটর ছিলাম। আমি অনেক কিছুই জানি। হঠাৎ করে আমরা দেখলাম একজন লোক এসে আমাদেরকে বললো, আমি কক্সবাজার মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আমি অ্যানাটমির প্রফেসর ছিলাম চিটাগং মেডিকেল কলেজে। আমরা ওনার সাথে হ্যান্ডশেক করলাম, আশ্চর্য হলাম। তারপর কয়েক সপ্তাহ গেল, দেখা গেল শেষ পর্যন্ত কোনো স্টাফ নেই, কোনো কিছু নেই। এমন একদিন গেছে আমরা দেখেছি যে ওনার প্রিন্সিপালের রুমে উনি নিজে একদিন ঝাড়ু দিয়েছেন। যাই হোক, এটা আমি যেটা বলছি যে একটু আগে ডক্টর আব্দুল তুষার রাইটলি টোল্ড দ্যাট জোড়াতালি দিয়ে আমাদের এই মেডিকেল কলেজগুলি হয়েছে। ডেভেলপমেন্ট হওয়ার সময় এই এমব্রায়োলজিক্যাল হাইব্রিডনেস, একটা হাইব্রিড মেডিকেল কলেজ হিসেবে হয়েছে। কিভাবে হয়েছে? কক্সবাজার মেডিকেল কলেজটা যখন হইলো তখন এটা সদর হসপিটালকে কনভার্ট করা হলো মেডিকেল কলেজে, সো দ্যাট সেখানে কোনো একাডেমিক স্পেস ছিল না, লেকচার হল ছিল না, ক্লাস নেওয়ার জন্য কোনো স্পেস ছিল না। আবার যখন দেখা গেল যে নোয়াখালী মেডিকেল কলেজে আমি প্রিন্সিপাল ছিলাম, ততদিনে নোয়াখালী মেডিকেল কলেজে একাডেমিক বিল্ডিং আলাদা হলো, কিন্তু কোনো লাভ হলো না, হসপিটালটা আলাদা থাকলো। যার ফলে ইমরান স্যার যে কথাটা বললেন যে ডিলে অফ টিচার্স অ্যান্ড ডিলে অফ স্টুডেন্টস ইন ক্লাস টেকিং, ঘটনা কি দাঁড়ালো? 10টা থেকে 12টা পর্যন্ত ওয়ার্ড ক্লাস হয় হাসপাতালে, তারপর হাসপাতাল থেকে 10 কিলোমিটার দূরে ট্রান্সপোর্ট নিয়ে তাদের চলে যেতে হয় একাডেমিক বিল্ডিংয়ে। দেখা গেল তারা একাডেমিক বিল্ডিংয়ে আয়সা ওই যে 12:30টার লেকচার যেটা, সেটা ধরতে গিয়া তাদের 1টা বেজে যায়, এবং যিনি টিচার উনার ওই যে ওখানে ওয়ার্ড ক্লাসে ছিলেন, উনারও ওখানে যেতে দেরি হয়। আলটিমেটলি কোনো হয় না।
আর একটা যেটা আমরা সমস্যায় পড়ছিলাম কক্সবাজার মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলো, কোনো বেসিক সায়েন্স পড়ানোর টিচার নাই। আমি তখন কি করলাম, অ্যাজ এ কোঅর্ডিনেটর আমি মেডিসিনের যে একজন কনসালটেন্ট, ওকে বললাম তুমি ফিজিওলজি বায়োকেমিস্ট্রি পড়াও, সার্জারির কনসালটেন্টকে বললাম তুমি অ্যানাটমি পড়াও, এবং আমাদের যে আরএমও এবং সিভিল সার্জন ওনারা ফরেনসিক মেডিসিনের কয়েকটা ক্লাস নিতেন। আর যে সমস্যাগুলির কথা আমি বিশেষ করে বলতে চাচ্ছি যে এক্সামিনার পাওয়া যায় না পরীক্ষার সময়, বিশেষ করে এই ধরনের নতুন মেডিকেল কলেজগুলিতে এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে তো বটেই। এক্সটার্নাল এক্সামিনার যারা আসবে তারা আসতে চায় না, তারা আসে না। তা আমি মনে করি যে যেমন একটা পাইলট প্রমোশন পাওয়ার জন্য একটা পাইলট উঁচু থেকে কয়বার ডাইভ দিছে প্যারাসুট নিয়ে, এটা যেমন একটা কাউন্ট করা হয়, আমি মনে করি একটা প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর করার জন্য ডিপিসিতে একটা পয়েন্ট রাখা উচিত কয়বার সে এক্সটার্নাল হিসেবে এক্সামিনার ছিল। কারণ এক্সামিনার না পাওয়ার কারণে পরীক্ষাগুলি ভালো হয় না, সেই জন্য এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, some professor told that a doctor is always a student, when his studentship dies a doctor dies. তার মানে সারা জীবন একটা ডাক্তার সারা জীবনের জন্য ছাত্র, তার ছাত্রত্ব নষ্ট হলেই সেই ডাক্তারের মৃত্যু হয়, মানুষটা বেঁচে থাকে ডাক্তারের মৃত্যু হয়। সেই সেন্সে আমি বলবো, অনেকেই আজকে এই কথাটা শুনছি কিনা আমি জানি না, আমি একটু পরে যোগ দিচ্ছি, লাইব্রেরি সায়েন্স। প্রফেসর ক্রফটন একসময় আমরা যখন সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, প্রফেসর ক্রফটন চিরবং মেডিকেল কলেজে ভিজিট করতে আসছিলেন। উনি আমাদের মেডিকেল কলেজগুলিকে রয়্যাল কলেজের এফিলিয়েশন দেওয়ার জন্য, তখন উনি আমাদের লাইব্রেরি দেখে আশ্চর্য হয়ে গেলেন, মাত্র একটা রুমের ভিতরে মাত্র কয়েকটা বই। এই প্রসঙ্গে আমি বলতে চাই, আমি যখন প্রিন্সিপাল নোয়াখালী মেডিকেল কলেজ ছিলাম, আমার কাছে একটা বিল উত্থাপিত হলো 1.5 কোটি টাকা। সেই বিলে আমি দেখতে পেলাম 1.5 কোটি টাকার যে লাইব্রেরির বিলে আমি দেখতে পেলাম এমন এমন বই, যে বইটা আমাদের কোনো প্রয়োজনই নাই। বইটার নাম হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ পার্কিনসন্স ডিজিজ, এবং এই বইটার দাম রাখা হয়েছে 85,000 টাকা। এবং আমি মনে করি এই যে করাপশন, এটা অ্যানাদার ইম্পর্টেন্ট নেগেটিভ ফ্যাক্টর ইন দ্য ডেভেলপমেন্ট অফ মেডিকেল কলেজেস। আমাদের লাইব্রেরিটা খুবই অত্যন্ত জরুরি। তো এই সমস্ত ব্যাপার। আর আরেকটা যে জিনিসটা আমি ফিল করছি, সেটা হচ্ছে যে এই আমাদের যে আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে থাকি, তারা এই মেডিকেল কলেজগুলিতে মেইনলি যে করাপশন বা অমুক সমুক, এগুলি মেইনলি যেগুলি অ্যাডমিনিস্ট্রেট করা হয় উপর থেকে, পুরো পেড থেকে। আসলে আমাদের ন্যাশনাল হেলথ সার্ভিস বলে ব্রিটেনের মতো একটা ন্যাশনাল হেলথ সার্ভিস হওয়া উচিত, যেটা আসলে ব্যুরোক্রেসি বলে কিছু থাকবে না। আমাদের কি ধরনের বই লাগবে, কত টাকার বই লাগবে, কোন লাইব্রেরিতে কি হবে না হবে, লজিস্টিক্স গুলি, এগুলি সবকিছু আমাদের যারা চিন্তা ভাবনা করে মেডিকেল লাইনের লোকজনের এগুলি চিন্তা ভাবনা করা উচিত। আর এস্টাবলিশড মেডিকেল কলেজগুলিতে যে প্রবলেমটা আপনারা একটু আগে আলাপ করছেন, যে সেটা হচ্ছে কি কিছুদিন আগেও, অবশ্য 2-1 বছর আগেও এই ব্যাপারটা চিন্তা করা ছিল যে হাসপাতালে যারা চাকরি করবে তারা প্র্যাকটিস করতে পারবে, এবং সেই পোস্টটা টপ পোস্ট হবে চিফ কনসালটেন্ট, মেডিসিনের চিফ কনসালটেন্ট। আর কলেজে যারা চাকরি করবে, টিচিং দিবে, ওনার পোস্টের নাম হবে প্রফেসর, এবং উনি হাইলি পেইড পারসন হবেন। ওনার পেমেন্ট হবে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা। উনি প্র্যাকটিস করতে পারবেন না, উনি অনলি উইল ডু টিচিং অ্যান্ড রিসার্চ। আর হাসপাতালে যিনি সার্ভিস দিবেন, ওনার টপ পোস্টের নাম হবে চিফ কনসালটেন্ট মেডিসিন, চিফ কনসালটেন্ট সার্জারি। এভাবে একটা চিন্তা ভাবনা একবার করা হয়েছিল, কিন্তু এটা হচ্ছে না। তো যাই হোক, প্রফেসর ইমরান স্যার অ্যাকচুয়ালি উনি যে কথাগুলি বললেন, যে আমাদের ডেফিসিটস আছে, ডেফিসিটস ইন প্রফেশনাল গ্রুমিং, ইট শুড বি, এই ডেফিসিটগুলি আমাদের ওভারকাম করা দরকার। এবং আমি মনে করি আমাদের যে ডেফিসিটস আছে লজিস্টিক্স, এগুলিও আমাদের ওভারকাম করা দরকার। সো থ্যাংক ইউ। আজকে যে অনুষ্ঠানে যে সমস্ত আমাদের প্রবলেম নিয়ে, মেডিকেল এডুকেশনের সমস্যা নিয়ে আলাপ করা হলো, জন্য আমরা অনেক জেনেছি, এবং আমরা এই জন্য অত্যন্ত আনন্দিত। প্রফেসর ইমরান স্যারকে জন্য ধন্যবাদ, এবং অর্গানাইজারদেরকে ধন্যবাদ, ডক্টর এহসানকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। প্রফেসর সহিলুল ইসলাম স্যারকে ধন্যবাদ। একটা নাটশেলে উনি অনেকগুলো নতুন কথা বলেছেন প্রবলেমের, স্যারকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। এখন আজকের যৌথ আয়োজক বিডি ফিজিশিয়ানস এবং এফডিএস এর স্টুডেন্টস উইং, এবং বিডি ফিজিশিয়ানস এর পক্ষ থেকে এখন ভোট অফ থ্যাঙ্কস দিবেন প্রফেসর প্রদীপ কুমার দত্ত। ধন্যবাদ এহসান। আজকের এই সুন্দর আলোচনায় আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর ইমরান বিন ইউনুস, যিনি আমাদের শিক্ষক, একদম বেস্ট
বেসিক সায়েন্স, সেই ফিজিওলজি শিক্ষক ছিলেন স্যার। তখন থেকে স্যার থেকে চিনি। স্যারের যে ইনোভেটিভ আইডিয়া, অনেক আইডিয়া ছিল নেফু থাকার সময় বাংলাদেশে প্রথম আইপিডি ক্যাথেটার তৈরি করে। স্যার যে এরকম একটা সুন্দর সুন্দর চিন্তা নির্ভর একটা আলোচনা এবং একটা ব্যাখ্যা দিয়েছেন, এর জন্য ওনাকে অনেক ধন্যবাদ। সবচেয়ে বড় কথা হলো উনি যেটা বলেছেন, উই শুড রিকমেন্ড, মে উই হ্যাভ সাম লিমিটেশনস, এই রিকমেন্ডেশনটাই পরে অ্যাডপ্ট করা হবে, এটা খুবই জরুরি। স্যারের এই আলটিমেট যে থিমটা স্যার বলে গেলেন, এই জন্য স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিডি ফিজিশিয়ানের পক্ষ থেকে। বিডি ফিজিশিয়ানের পক্ষ থেকে এটা আপনার প্রথম স্যার প্রস্তাবনা এবং প্রথম উপস্থাপনা। আমরা আশা করব বিডি ফিজিশিয়ান এরকম যেসব ব্যাপারে মেডিকেল এডুকেশন, মেডিকেল টিচিং, অর্থাৎ মেডিকেল স্টুডেন্ট পেশেন্ট রিলেশনশিপ, ডক্টর স্পেশালাইজেশন আলোচনা করবে, এইসব ব্যাপারে আপনি আপনার পরবর্তী ভবিষ্যতে উপস্থাপনা নিয়ে আমরা যখনই আপনাকে ডাকবো আপনি আসবেন, আমরা এই আশা রাখি। আমি এরপর ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর সৈয়দ আতিকুল্লাহকে। উনি আমাদের বড় ভাইয়ের মতোই, আমাদের সিনিয়র ছিলেন 3 বছর। উনার সুন্দর কতগুলো বক্তব্য ছিল, উনার কতগুলো জ্ঞানগর্ভ আলোচনা ছিল, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি অনেকক্ষণ ধরে। এখন প্রায় 11টার দিকে চলতেছে। আমি এরপরে ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু প্রফেসর ডক্টর শহীদুল ইসলামকে, তার সুন্দর উপস্থাপনার জন্য। সে অ্যাডমিশনের সাথে অনেক দিন জড়িত ছিল। আসল আন্ডার গ্রাজুয়েট এডুকেশনে যে কি কি পরিবর্তন দরকার এই ব্যাপারে যারা কলেজের এই যে প্রিন্সিপাল ছিলেন অথবা বিভিন্ন লাইনে ছিলেন, এফডিএসআর যদি এদেরকে কমিটি করার সময় ডেকে নেয়, আমার মনে হয় অনেক কিছু বেরিয়ে আসবে। এবং এফডিএসআর এর পক্ষ থেকে ডক্টর আব্দুল তুষার এবং ওনার সম্পাদক মান্নু সাহেব এবং এহসান যারা ছিল, এদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যৌথভাবে উপস্থাপনা করার জন্য। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের উপস্থাপনা দেখেছেন এবং এটা আলটিমেটলি মনে চিন্তা করবেন, ওরাও অনেক বক্তব্য পাঠাবেন যেগুলো আমরা বিডি ফিজিশিয়ান অথবা এফডিএসআর তাদের পরবর্তী প্রস্তাবনায় রাখতে পারবো। অনেক রাত হয়ে গেছে, আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ। ডক্টর আব্দুল তুষারকে আমি, ডক্টর আব্দুল তুষার এফডিএস এর উপদেষ্টা এবং এফডিএস এর স্টুডেন্ট উইং এর গার্জিয়ান। আমি ডক্টর আব্দুল তুষারকে এখন আজকের অনুষ্ঠান শেষ অংশটা পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি এবং ভোট অফ থ্যাঙ্কস আব্দুল তুষার স্যার যদি দেন আর কি। তাহলে আমি আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমি আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন প্রফেসর সৈয়দ আতিকুল হক স্যারকে আহ্বান জানাচ্ছি। সৈয়দ আতিকুল হক স্যার। বন্ধ করে দাও, এখানে শেষ করে দাও। না মানে কি এহসান কিছু বলছো আমাকে? স্যার আপনি সমাপ্তি জানার জন্য স্যার, অনুষ্ঠান ক্লোজ করার জন্য স্যার, চেয়ারপারসনের বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করার জন্য স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমি প্রথমে আমি যে কথাগুলো অল্প কিছু কথা বলতে চাই হচ্ছে ইমরান ভাই সম্পর্কে। তিনি তো পেশার শীর্ষে উঠেছেন, মেডিকেল কলেজের অধ্যাপক নেফ্রোলজি, কিন্তু এছাড়াও তার আরেকটা দিক কিন্তু আছে যেটা অনেকেই জানেন না, সেটা হচ্ছে তিনি বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা এবং তিনি একটা ক্যাথেটার, আমাদের দেশীয় লাক্সুই প্রযুক্তির মাধ্যমে একটা পেরিটোনিয়াল ডায়ালাইসিস ক্যাথেটার তিনি প্রবর্তন করেছিলেন নিজেই, এবং এটা কিন্তু আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছিল এবং পৃথিবীর অনেক তৃতীয় আমাদের যে পেরিটোনিয়াল ডায়ালাইসিস ক্যাথেটারগুলো ব্যবহার করে সেগুলো বেশ ব্যয়বহুল এবং এটা খুবই সামান্য ব্যয় তৈরি করা যায়। এটা পৃথিবীতে অনেক তৃতীয় বিশ্বের দেশে ব্যবহার হচ্ছে এবং উন্নত বিশ্বের বিখ্যাত নেফ্রোলজিস্টরা কিন্তু এটাকে তৃতীয় বিশ্বের জন্য এন্ডোর্স করেছেন, যেটা অনেকেই জানেন না, আমার মনে হয় সেটা একটু জানানো দরকার। আর এছাড়াও ওনার একটা অন্তর্দৃষ্টি বা দূরদৃষ্টি, ওনার মধ্যে একটা ফিলসফিক্যাল মাইন্ড আছে যেটা আমাদের নাই। আমি বলবো যে যেমন একবার আমি 1991-তে আমি যখনই চাটগাঁয়ে যেতাম, ওনার বাসায় ঢু মারাটা আমার একটা অভ্যাস ছিল। ওনার সাথে গল্প করছি, তখন তিনি আমাকে বললেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা কোথায় আতিক জানো? তা আমি বললাম না জানি না। তার বললেন যেটা প্রফেশনালিজম, ল্যাক অফ প্রফেশনালিজম।
আমি তার 2 বছর পর মানে 1993 সালে যে বুঝতে পেরেছি যে আসলেই আমাদের দেশে প্রফেশনালিজমের বা পেশাদারিত্বের অভাবটাই আমাদের একটা মৌলিক সমস্যা। 1992-তে যখন আমি গেলাম তখন তিনি আমাকে বললেন যে আমরা একটা ডেঙ্গির সেরোপ্রিভ্যালেন্স সার্ভে করেছি চাটগার কিছু গ্রামে এবং সেখানে সিংহভাগ মানুষের মধ্যে আইজিজি অ্যান্টি ডেঙ্গি অ্যান্টিবডি পজিটিভ। তখনও কিন্তু আমাদের জানা ছিল না যে বাংলাদেশে ডেঙ্গি হতে পারে। বাংলাদেশে ডেঙ্গি এসেছে তার অনেক পরে 1999 মানে আমরা যেগুলোকে জানি প্রাদুর্ভাব। তা একটা দূরদৃষ্টিও আছে, এই তীক্ষ্ণ দূরদৃষ্টি সম্পন্ন একটা আমি বলবো দার্শনিক চিন্তা, দার্শনিক ধীশক্তি সম্পন্ন এবং দূরদৃষ্টি সম্পন্ন একজন ব্যক্তি। আমি মনে করি যে আজকের ওয়েবিনারে তাকে পেয়ে এফডিএসআর এবং বিডি ফিজিশিয়ানসও ধন্যবোধ করেছে এবং আমি নিজেও বলতে পারি যে আমি এই ওয়েবিনারটার সভাপতিত্ব করতে পেরে আমি যথেষ্ট গর্বিত। আমি বলবো এটা আমার জন্য একটা প্রাউড প্রিভিলেজ। এই জন্য আমি বিডি ফিজিশিয়ানস এবং এফডিএসআরকে আমাকে এই অলংকারে ভূষিত করার জন্য আমি এই দুটো প্রতিষ্ঠানকেও এটার জন্য ধন্যবাদ দিচ্ছি। তার সাথে সাথে আমাদের অগণিত দর্শকবৃন্দ যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনেছেন তাদেরও সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি ধন্যবাদ দিয়ে আজকের ওয়েবিনারটার সমাপ্তি টানছি। একটা অশোভনীয় কাজ করতে চাই। চেয়ারপারসনের বক্তৃতা শেষ হয়ে গেছে, চিটাগং মেডিকেল কলেজে মিছিল হচ্ছে, সেই মিছিলটা হলো ভিপি ইলেকশনে। সামনে তাকিয়ে দেখলাম আতিক। কি ব্যাপার আতিক? সে তো ইলেকশনে দাঁড়িয়েছে। আতিক তুমি দাঁড়িয়েছ? ইমরান ভাই আমি প্রমাণ করতে চাই ফার্স্ট বয়েরাও ইলেকশনে দাঁড়ায়। তো আমার মনে হয় আতিক যে কথাটা আমাকে বলেছে, আতিক he proves it that this is called leadership. He has given the highest level of leadership from this country in a highly specialized subject. Thank you, Atik. থ্যাংক ইউ ভেরি মাচ। You are a professional. অনেক ধন্যবাদ।